ওকে, তো আশা করি সবাই আমার কথা শুনতে পাচ্ছ। তো ওয়েস্টল্যান্ডের আমরা কতদূর কি করেছিলাম? বাকি আছে কোনো? জি স্যার। বাকি আছে। বাকি আছে। কোন স্টেঞ্জা, কোন কোন স্টেঞ্জা বাকি আছে এখনো? স্যার লাস্টের দুইটা। আচ্ছা 8-9 মনে হয় স্যার। আচ্ছা, পার্ট 5-এর, তাই তো? পড়াশোনা হচ্ছে সবার? না জি স্যার, পড়ছি স্যার। জি স্যার। আরে বাবা, শেষই হয় না। 8-9 বাকি। শেষের তো দুটাই স্যার আছে। 8-9, 8 আর হ্যাঁ। আচ্ছা, তো এই দুটো একটু ভালো করে খেয়াল করবা। কি বলা হচ্ছে? আচ্ছা, যেগুলো পড়ানো হয়ে যাচ্ছে সেগুলো বাসায় একটু আমরা পড়ি, তো যেগুলো দিয়েছি এগুলো একটু পড়ো বাসাতে সবাই। জি স্যার। জি স্যার। জি জি স্যার। একবার করে হলেও হ্যাঁ লিখে স্যার। দিবা, কারণ এর ভিতরে অনেক গ্রিপ কোশ্চেন, তারপর শর্ট ব্রড কোশ্চেন বা শর্ট কোশ্চেন লেখার সেন্সগুলো কিন্তু এখানে তুমি পেয়ে যাবা। হুম, এই জন্য একটু যতটুকু পারা যায় খুব ভালো করে বুঝে শুনে পড়া, বিশেষ করে সিম্বলিক্যাল ব্যাপারগুলো। কারণ এই কবিতাটা একটু জটিল। এরকম কবিতাটা এরকম নাই আর কোনো কবিতা, এটাই একটু এরকম আর কি, মানে ফ্র্যাগমেন্টেড স্টাইলে লেখা, এই জন্য সমস্যা। ওকে, তাহলে আমরা শুরু করতে পারি সময় নষ্ট না করে। দেখো, গঙ্গা ওয়াজ সাঙ্কেন। সাঙ্কেন মানে কি? ডুবে গেছে, সিঙ্ক থেকে সাঙ্ক। গঙ্গা নিজে ডুবে গেছে নাকি? না স্যার, তাহলে গঙ্গা মানে শুকিয়ে গেছে। পানিতে হ্যাঁ, গঙ্গা শুকিয়ে গেছে, গঙ্গার পানি নাই। গঙ্গার কথাটা কেন আনলো এই জায়গায় বলো? কেন গঙ্গার কথা নিয়ে আসছে এই জায়গায় বলো তো? বা পবিত্র একটা মানে হ্যাঁ, নদী বা যে গঙ্গার পানিকে পবিত্র মনে করা হয়, যে যদি এমন বিশেষ করে বিষয়টা হিন্দু ধর্মের ব্যাপারে ছিল যে এক নিচু জাতের ছায়া মাড়ালেও জাত চলে যায়, এরকম একটা প্রথা ছিল কি না বলো? এখনও হয়তো আছে, যারা বিশেষ করে ওই তোমার পুরোহিত টাইপের কিছু মানুষ যারা কিছু হয়। মানে ওই যে হ্যাঁ, হ্যাঁ ব্রাহ্মণ ব্রাহ্মণ সম্প্রদায়ের বা লোকজন। পুরোহিত যারা হয়, তারা নিচু জাতের ছায়া মাড়ালেও জাত চলে যায়। ঠিক আছে তো? তো একমাত্র গঙ্গার পানি সেটানো ছাড়া পবিত্রকরণ হয় না। তাহলে এরকম পবিত্র বলে মানা হতো গঙ্গার পানিকে। এখনও তো মানে, মানা হতো না, এখনও মানে। কারণ আমরা দেখি, হ্যাঁ, যে গঙ্গার পানিতে স্নান করা, তাতে সে পানি নিয়ে এসে। আর এই প্রথাটা কোন ধর্মে নাই বলো? এই বিশ্বাসটা কোন ধর্ম নয়, পানি পড়াটা, যে মন্দির মসজিদ গির্জাতে পুরোহিত বা পাদ্রী বা হুজুর একটু ফু দিয়ে দিবে, সেই পানি পান করলে বা সেই পানি ইউজ করলে পারে আমরা সুস্থ হয়ে যাব, বা হচ্ছে ভূত প্রেত থাকলে সেগুলো সরে যাবে। এরকম বিশ্বাস কোন ধর্মে নাই? সব ধর্মেই তো আছে নাকি? হুম, আছে না? জি স্যার। যেটা আমরা পড়েছি না, ওই যে রাইডার্স টু দ্য সি পড়েছিলাম, হ্যাঁ, সেখানে কি করছে? স্প্রিঙ্কেল দ্য হলি ওয়াটার। হে, হলি ওয়াটার কোনটা? কোনটা হলি ওয়াটার বলো? হলি ওয়াটার কোনটা? পানি পড়া। একজন হুজুর বা একজন পাদ্রী বা একজন পুরোহিত, একজন প্রিস্ট, তাই তো, তার মতো করে ফু ফু দিয়ে দিল, পানি হলি হয়ে গেল। তাহলে সেই পানি তুমি মাথায় দিতে পারো, তুমি পবিত্রকরণের কাজে ব্যবহার করতে পারো। তার মানে বুঝতে হবে যে একজন প্রিস্ট বা পুরোহিতকে কতটুকু মান্য করে মানুষ, বিশ্বাস করে, করে কি না বলো? বিশ্বাস করে বলে তার ফু দেওয়া একটা পানিকে তারা পবিত্র পানি বলে মনে করে। বুঝতে পেরেছ? আর সেই জায়গায় আমাদের বিশপ পাদ্রীরা পুরোহিতেরা চার্চের টাকা মারে, জমি বিক্রি করে দেয় নিজের নামে,
দিয়ে টাকার মোহতে আছে। ঠিক আছে তো, তাই বলছে কি সেই গঙ্গার পানি আজ শেষ হয়ে গেছে, মানে এটা বোঝা যাচ্ছে যে হ্যাঁ আমি কিন্তু এই এই স্ট্রেট ফরওয়ার্ড কথাগুলো বলছি বলে আবার যেন মাইন্ড করো না কেউ, হ্যাঁ, কারণ কবি ওরকমই বলতে চেয়েছেন আর কি। আমি কিন্তু কোনো ধর্মের সম্পর্কে কথা বলছি না বা ধর্মের বিরুদ্ধে না, কিন্তু ধর্মীয় কালচারগুলোকে ব্যবহার করে, ঠিক আছে তো, অর্থনৈতিক সুবিধা আদায় করা, অনেক ক্ষেত্রে ধর্মীয়টা একটা লেবাস হয়ে গেছে, সেটা সাইনবোর্ড হয়ে গেছে। যেমন আমাদের ক্ষেত্রে বলি কি যে চার্চ একটা সাইনবোর্ড হয়ে গেছে মাত্র, বুঝতে পেরেছো? কিন্তু সেখানে কি করা হচ্ছে, সেই সাইনবোর্ডের আদলে বিশাল বিজনেস চলতেছে। এটা তো তোমরা জেনেছো হিস্ট্রি পড়তে গিয়ে, কিন্তু এখন আধুনিক যুগে এমনটা হচ্ছে। চার্চ থেকে টাকা চুরি হয়ে যায়, ঠিক আছে তো, মানুষজন বিশ্বাস করে, দেখো তো দান করে টাকা দেওয়াটা, চার্চে বা মন্দিরে বা মসজিদে টাকা দেওয়াটা, এটা কোন ধর্মে নাই? সব ধর্মেই আছে, আছে কিনা বলো? হুম, যে সবাই বিশ্বাস আচ্ছা, করে কিছু টাকা দেয়। স্যার আপনি বলতেছেন স্যার চার্চ থেকে টাকা হয়েছে চুরি হয়েছে স্যার। আমাদের গত পরশুদিন স্যার এই যে খুব বৃষ্টি হয়েছে, হুম এর মধ্যে স্যার আমাদের মসজিদের স্যার আমাদের মসজিদ অনেক ভালো মানের, তারপর স্যার বৃষ্টির ভিতর কেউ ছিল না, হুম হুম কেসি গেটটা লক করে নাই স্যার, আইপিএস এর ব্যাটারি স্যার নিয়ে গেছে। চুরি হয়ে গেছে, একদম এক সপ্তাহ হয়েছে স্যার, নতুন কিনছে, ওই ব্যাটারি নিয়ে গেছে। তাহলে সে গঙ্গার পানি তো শুকিয়ে গেছে ভাই। আগের আগে মন্দির মসজিদ গির্জাগুলো ছিল হচ্ছে মাটির তৈরি, উপরে হয়তো খড়ের চাল, তালা দেওয়ার প্রয়োজন মনে হতো না, ঠিক আছে তো। আর এখন মন্দির মসজিদ গির্জা আধুনিক হয়ে গেছে, সেখানে এখন তালা দেওয়া লাগতেছে, তা না হলে কখন কি চুরি হয়ে যায় বলা যাচ্ছে না, ঠিক আছে, কখন কি চুরি হয়ে যায় বলা যাচ্ছে না। তাহলে যেদিন থেকে আমার মনে হয় যেদিন থেকে মন্দির মসজিদ বা ধর্মীয় উপাসনাগুলোতে তালা ঝুলতেছে শুরু করেছে, সেদিন থেকে ধর্ম শেষ। সেদিন থেকে মন্দির মসজিদ গির্জা দোকান হয়ে গেছে, মানে মাঝে মাঝে গিয়ে দোকান খুলতে হয়, ঠিক আছে, তখন থেকে দোকান হয়ে গেছে যে সেখানে আমি 10 টাকা দান করে বিশ্বাস করে দিই, সেই টাকাও মানুষ আবার চুরি করে, এবং এই চুরির ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ওখানকার লোকেরাই জড়িত থাকে, ঠিক আছে। আমার তো দেখা, আমার এক্সপিরিয়েন্স থেকে আমার ধর্মের ব্যাপারটা বলতেছি, মানে ধর্মের ব্যাপার বলবো না, আমাদের চার্চের ব্যাপার বলতেছি বারবারই, যে এগুলো দেখতেছি, হ্যাঁ, যে যারা চুরি করতেছে তাদের আমরা জানতেছি, তারপরও তারা সেখানে গিয়ে এগুলো করতেছে। তারা হচ্ছে চার্চের প্রধান, তারা হচ্ছে সেক্রেটারি, সভাপতি, এইভাবে তারা চার্চ চালাচ্ছে। হ্যাঁ, এখন তো চার্চের কমিটি নিয়েও রাজনৈতিক দলের মতো দলাদলি হয়, মারামারি হয়, হয় কি না বলো? হ্যাঁ, মসজিদের কারা কমিটি হবে, কি এত মধু আছে ভাই ওই জায়গায়, যে তোমাকে ওই জায়গায় গিয়ে মারামারি করে একটা কমিটি গঠন করতে হবে? তাহলে কি মধু পাওয়া যায় ওই জায়গায়? স্যার আমাদের দেশের সরকার পরিবর্তনের সাথে তো জাতীয় মসজিদের খতিবও পরিবর্তন হয়ে গেছে। সেটাই তো বলছি, যে তাহলে কি মধু ওই জায়গায় আছে, যে রাজনৈতিক ব্যাপারটা গিয়েও ধর্মীয় ব্যাপারের মধ্যে ঢুকে গেছে। তাহলে ওখানে কি মধু আছে যে মৌমাছি ওখানে যেতেই হবে, তা না হলে মধু পাবো না? হ্যাঁ, সেটা তো একটা সেবার জায়গা, সেটা তো একটা ধর্মীয় জায়গা, সেখানে বরং মানুষ গেলে পারে কিছু সেবা পাবার আশায় যায়। আর সেখানে আমাদের রাজনৈতিক প্রভাবে, ওখানে দলীয় প্রভাবে কমিটি গঠন করতে হয়, ওই কমিটি নিয়ে মারামারিও হয়, খুনাখুনিও হয়। একটা জাস্ট একটা মসজিদ বা একটা গির্জা, একটা মন্দিরের একটা কমিটি নিয়ে মারামারি হয়, হ্যাঁ, তাহলে সেখানে ধর্ম কোথায়? গঙ্গা তো শুকিয়ে গেছে ভাই, কিচ্ছু করার নাই। তা হচ্ছে গঙ্গা ওয়াজ সাঙ্কেন অ্যান্ড দ্য লিম্প লিভস। এই গঙ্গা বলতে শুধু হিন্দু ধর্মীয় গঙ্গাকে বুঝো না, তিনি কি বলতে চেয়েছেন বুঝতে পারছো নিশ্চয় সবাই, হ্যাঁ, ঠিক আছে, যে যে উৎসটাকে আমরা পবিত্র উৎস বলে মনে করতাম সেগুলো শেষ। তার বলছে অ্যান্ড দ্য লিম্প লিভস ওয়েটিং ফর রেইনস, অতএব গঙ্গা শুকিয়ে গেছে, বৃষ্টি হচ্ছে না, গাছের পাতাও শুকিয়ে ঝুলতেছে, তারা এখন অপেক্ষা করতেছে কখন বৃষ্টি আসবে। হোয়াইল দ্য ব্ল্যাক ক্লাউডস, মাঝে মাঝে দূরের আকাশে দেখা যায় কালো মেঘ জমেছে, দেখো, হ্যাঁ, হোয়াইল দ্য ব্ল্যাক ক্লাউডস গ্যাদার্ড ফার ডিস্ট্যান্ট ওভার, দেখো হিমাভ্যান্ড, হিমাভ্যান্ড মানে হচ্ছে হিমালয়, ওই হিমালয়ের উপরে মাঝে মাঝে দেখা যায় যে কালো মেঘ জমেছে, কিন্তু সেই মেঘে কি আসছে না বলো? সেই মেঘ থেকে বৃষ্টি ঝরছে না। দ্য জঙ্গল ক্রাউসড হামড ইন সাইলেন্স, বৃষ্টির অভাবে জঙ্গলও শুকিয়ে গেছে, ক্রাউস হয়ে গেছে, গাছের পাতা শুকিয়ে মরে যাওয়ার মতো অবস্থা, সবাই কুজো হয়ে গেছে। হামড মানে কি? বৃদ্ধ বয়সে মানুষরা কেমন হয়, কুজো হয়ে যায় না? আগে যে লোকটা খুব হাম্বি দাম্বি করতো, খুব হইচই করতো, সেও কুজো হয়ে সাইলেন্স হয়ে লাঠিতে ভর দিয়ে হাঁটে টুকটুক করে। তেমনি বিশাল বিশাল জঙ্গল, ঠিক আছে তো, আজ ক্রাউচ হয়ে গেছে, কুজো হয়ে গেছে, নীরব হয়ে গেছে, গাছের পাতাতে আর সাউন্ড হচ্ছে না, বাতাস বইছে না, বৃষ্টি হচ্ছে না, মেঘ দেখতে পাচ্ছে কিন্তু মেঘে বৃষ্টি নাই। হ্যাঁ,
তাহলে এইরকম অবস্থা আমাদের। তাহলে এই প্রাকৃতিক বিষয়গুলো তিনি কি বলতে চাচ্ছেন, যে ব্ল্যাক ক্লাউডস আশাহত হচ্ছি আমরা, মাঝে মাঝে বলে রক আছে কিন্তু পানি নাই, পানি থাকলেও নাই হতো, পানি সাউন্ড শুনতে পেলেও তো হতো, তাও নাই, আবার রকও নাই এখন, আবার সেটাও শেষ হয়ে গেছে, মানে ভিত্তিই নাই, আমাদের আস্থাও নেই আজকে আর। তাই বলছি কি, দ্য জঙ্গল ক্রাউস্ট হামড ইন সাইলেন্স, হঠাৎ করে দেখা গেল কি দেন স্পোক দ্য থান্ডার, তখন হঠাৎ করে থান্ডার হলো। কি বলে থান্ডার হলো? ডা করে একটা ঠান্ডা হলো, হ্যাঁ, ডা ডা করে সাউন্ড হয় নাকি, ধপ, এই যে কালকেও তো সারা রাত বৃষ্টি, হ্যাঁ, কি দুপদাপ বজ্রপাত, আজকে সকালেও তো পরীক্ষা যখন হচ্ছিল কি বজ্রপাত আজকে, তো ওইরকম ঠান্ডার এসে বলতেছে আমাদের কিছু, যে বৃষ্টি হওয়ার আগে ঠান্ডার আমাদেরকে জানান দিচ্ছে, উচ্চ স্বরে বলতেছে। প্রথম শব্দ কি? ডাক। এই ডাকে কবি এভাবে বর্ণনা করতেছেন, ডাট্টা। ডাট্টা মানে কি? এটা একটা সংস্কৃত শব্দ হয়তো। এখানে কবি দেখো কোথায় চলে গেছে, এখানে কোন কোন ধর্মের নিয়ে আসা হয়েছে বলো তো, মানে রেফারেন্স আনা হয়েছে এখানে, কি মিথোলজিক্যাল রেফারেন্স আনা হয়েছে, তাই তো? এখানে ক্রিশ্চিয়ান রিলিজিয়নের রেফারেন্স আনা হয়েছে, এখানে হিন্দু ধর্মীয় রেফারেন্স আনা হয়েছে। গঙ্গা সম্পর্কে এই রাইটার কোন দেশীয় রাইটার বলো তো? কোন দেশের রাইটার ইনি? টি.এস. ইলিয়ট কোন দেশের? ভুলে গেছ? স্যার ইন্ডিয়ার। হ্যাঁ, হাই হাই হাই, বিপদ বাধাই দিবা, ইন্ডিয়া। বিপদ বাধাই দিবা, তাহলে আমার এগুলোই পড়নি। হ্যাঁ, কোন দেশীয় রাইটার বলো? আমেরিকা। তোমাদের আমেরিকান স্যার। হ্যাঁ, এখানেও তো সেটা বলা হয়েছে, এই শীটটাও তো আছে, প্রত্যেকটা শীটেই তো রাইটারের ইয়া সম্পর্কে বলা আছে। আমি উপরে গেলাম না, এটা হারিয়ে যাবে বলে, সেখানে তো বলা আছে তিনি একজন আমেরিকান রাইটার, তাই তো? এই যে দেখো, দেখো তারপরে কি হচ্ছে, ডাইট কোথায়? লন্ডন, ইউনাইটেড কিংডম। কত সালে? 1965। তার মানে ওই ইংল্যান্ড, নিউ ইংল্যান্ড মানেই তো আমেরিকা, ওর সাথেই যোগসাজশ এরকমভাবে চলছিল, এভাবেই। তাহলে তিনি একজন আমেরিকান ইংলিশম্যান। তিনি গঙ্গার কথা কোথা থেকে জানলেন বলো? নিশ্চয়ই তিনি মনে হয় আসছিল ইন্ডিয়ায়, ভ্রমণ করেছে বা বই পড়েছে, যেভাবেই হোক তো, নাকি? যে কোথায় কি, এখন কি আমরা না একটা দেশে না গিয়েও কি আমরা অনেক কিছু জানি না বলো তো? জানি তো, নাকি? তো দেখো, আমেরিকান ইংলিশ পয়েট তিনি একজন, প্লে রাইট, লিটারি ক্রিটিক তিনি, তবে কবি হিসাবে বেশি বিখ্যাত। তাই বলছি কি, দেখো প্রথম ডা মানে কি? ডট্টা, হোয়াট হ্যাভ উই গিভেন। ডট্টা মানে কি? গিভ। দত্ত, দত্ত বুঝি না? দত্ত মানে কি? দেওয়া। দত্ত একটা পদবী দত্ত, আমাদের। হ্যাঁ, দত্ত মানে তো পদবী, কিন্তু দত্ত মানে কি? দেওয়া অর্থে বোঝায় না? প্রদত্ত, এরকম বলি না আমরা? প্রদত্ত, দত্ত হয়েছে। দত্ত হয়েছে মানে কি? হ্যাঁ, তাকে কিছু টাকা বা তাকে একটা সন্তান দত্ত হয়েছে, তিনি একজন সন্তান লাভ করেছেন, এই অর্থে দত্ত কথাটা ব্যবহার করা হয়। দেখো, দেখো দত্ত মানে কি? দত্ত শব্দের অর্থ হলো দেওয়া হয়েছে বা প্রদান করা হয়েছে, এমন একটা শব্দ। হ্যাঁ, তাহলে দত্ত মানে কি? দাও, গিভ। এখন প্রশ্ন হলো, আমাদের কি দেওয়া হয়েছে? হ্যাঁ, মানে দত্ত মানে কি? তোমাদের দেওয়া হয়েছে, দিয়েছি তো আমরা অনেক কিছু তোমাকে। এখন প্রশ্ন হলো, আমাদের কি দেওয়া হয়েছে? হোয়াট হ্যাভ উই গিভেন, বা আমরা কি দিয়েছি বা কি দেওয়া হয়েছে, এরকম একটা বিষয়। তার মধ্যে কি দেওয়া হয়েছে? আমাদের জীবন দেওয়া হয়েছে, বিশ্বাস দেওয়া হয়েছে, কত কিছুই না আমরা পেয়েছি পৃথিবীতে। দেখেন, তার বলছে কি, মাই ফ্রেন্ড, ব্লাড শেকিং মাই হার্ট, দ্য awful daring of a moment's surrender, which an age of prudence can never retract by this, and this only we have existed, which is not to be found in our obituaries, or in memories draped by the beneficent spider, or under seals broken by the lean solicitor in our empty rooms. দেখো কিসের সাথে একটা কি লাগানো হলো, হ্যাঁ?
এখানে কি বলতে যাচ্ছে যে মাই ফ্রেন্ড বলে কাউকে সম্বোধন করছে, হ্যাঁ, মাই ফ্রেন্ড, ব্লাড শেকিং মাই হার্ট মানে কি, ব্লাড শেকিং মাই হার্ট মানে কি, মানে আমার হার্টটা কি হচ্ছে, হার্টেই তো মোটামুটি ব্লাড যাওয়া বন্ধ হলে কেমন হয় বলো? হার্ট অ্যাটাক হয় কখন? হার্ট অ্যাটাক কখন হয়? যখন হার্টের মাধ্যমে যে ব্লাড সার্কুলেশন চলে সেটা যখন বন্ধ হয়ে যায়, নাকি? তার মানে হার্ট হচ্ছে কি আমাদের শরীরের কেন্দ্র, নাকি? হার্ট কেন্দ্র, তাই সেটাই আমার শেক করছে এই কথা শোনার পর। বলছে মাই ফ্রেন্ড ব্লাড শেকিং মাই হার্ট, মানে আমার হার্টটাই শেক করছে। দ্য অফুল ডেয়ারিং অফ আ মোমেন্ট সারেন্ডার, মানে কি বলতে চাচ্ছে যে দ্য অফুল ডেয়ারিং অফ আ মোমেন্ট সারেন্ডার। অফুল ডেয়ারিং, অফুল ডেয়ারিং মানে কি, যে এই যে কিছুক্ষণের মোমেন্ট সারেন্ডার মানে কি, কিছুক্ষণের জন্য যে আমি নিজেকে সারেন্ডার করে দিব, নিজেকে মানে কি বলবো, গডের উদ্দেশ্যে দিয়ে দিব, হ্যাঁ, সেটা ভাবতে গেলেও আমার বুক কেঁপে উঠছে, হ্যাঁ, হার্ট কেঁপে উঠছে। হুইচ অ্যান এজ অফ প্রুডেন্স ক্যান নেভার রিট্র্যাক্ট বাই দিস, হ্যাঁ, মানে কি আমি এই যে কিছুক্ষণ, হ্যাঁ, মোমেন্ট সারেন্ডার, কিছুক্ষণ বা কিছু অবস্থানে কিছু সময় নিয়ে আমি যে নিজেকে সারেন্ডার করে দিব, যেটা আমি হয়তো হুইচ অ্যান এজ অফ প্রুডেন্স ক্যান নেভার রিট্র্যাক্ট। রিট্র্যাক্ট মানে কি, রিট্র্যাক্ট মানে কি, সেটাকে কি করতে পারা, পুনরায় ফেরত পাওয়া, রিট্র্যাক্ট করা, হ্যাঁ। তাই বলছে যে আমি এই 1 সেকেন্ড যদি আমি আমার নিজেকে সারেন্ডার করে দিই, সেটা আমি হয়তো পুরো এজ অফ প্রুডেন্স মানে কি, আমি আমার সারা জীবন ধরেও জীবনের যত প্রুডেন্স আছে, যত জ্ঞান আছে, বুদ্ধি আছে, সব কিছু বিনিময়েও আমি হয়তো এই মোমেন্টটা আমি রিট্র্যাক্ট করতে পারবো না। রিট্র্যাক্ট করা মানে কি, ফিরে পাওয়া না, যে মোমেন্ট মানে কি জীবনের যে অংশটুকু, যে সময়টুকু, এখানে এরকমভাবে বোঝাতে যাচ্ছে যে আমি প্রতিটা মুহূর্তে আমি যে অপরাধ করছি, মনে করো, হ্যাঁ, যে অপরাধ করছি, আমি যে গড থেকে হয়তো দূরে সরে যাচ্ছি, এটাকে আমি আবার কখনোই ফিরে পাবো কি না বলো? বা আমি যদি মারা যাই, আমাকে কি গড মুহূর্ত সময় দিবে যে তুমি পৃথিবীতে যাও, গিয়ে নিজেকে আবার, হ্যাঁ, শোধরানোর চেষ্টা করো? এটা কি হবে? পাবো এই জিনিসটা? বলো, না স্যার। পাবো না। না স্যার। তাই বলছে যে যে জিনিসটা মুহূর্ত আমাদের দরকার, এই কথাগুলো বলছে অ্যান্ড দিস অনলি উই হ্যাভ এক্সিস্টেড হুইচ ইজ নট টু বি ফাউন্ড ইন আওয়ার অবিচুয়ারিস অর ইন মেমোরিজ। অবিচুয়ারি মানে বুঝো তো? অবিচুয়ারি মানে কি, অনেক সময় মৃত্যু বা এরকম লিখে দেখো, আর নোটিস অফ ডেথ স্পেশালি ইন এ নিউজ পেপার টিপিক্যালি ইনক্লুডিং আ ব্রিফ বায়োগ্রাফি অফ আ ডিসিজ পার্সন। এই যে দেখো, এরকমটা দেওয়া হয় বিভিন্ন নিউজ পেপার, এরকম দিয়ে দেয় না যে ওই কোম্পানির মালিক, হ্যাঁ, এত তারিখে এই সময় মারা গেছে, আমরা তার মৃত্যুতে শোকাহত, ঠিক আছে, তিনি এরকম ছিলেন, সেরকম ছিলেন, এরকম বলে কি করা হয়, বিভিন্ন পেপার, পত্রিকায়, ম্যাগাজিনে অবিচুয়ারি এরকম পাবলিশ করা হয়, ঠিক আছে। তো যদি আমরা মারা যাই, ঠিক আছে, তো আমরা তো এতদিন টিকে ছিলাম, আমরা ছিলাম আসলে বেঁচে, কিন্তু দেখো উই হ্যাভ এক্সিস্টেড হুইচ ইজ নট টু বি ফাউন্ড ইন আওয়ার অবিচুয়ারিস। আমরা যে পৃথিবীতে বেঁচে ছিলাম, আমি বলে যে কিছু একটা ছিলাম, সেই জিনিসটা ওই অবিচুয়ারি ঘেটেও কি আমাকে আর পাওয়া যাবে? পাবা বলো? যে চলে গেছে তাকে কি আর পাবো আমরা কখনোই? ফিরে পাবো? পাওয়া যাবে? না স্যার। যে আমার নামে যে স্মৃতিচারণ করেছে সেই এলিজির মতো। অর ইন মেমোরিজ ড্র্যাপ্ট বাই দ্য বেনিফিসেন্ট স্পাইডার। ড্র্যাপ্ট মানে কি? ড্র্যাপ্ট এখানে ড্র্যাপ্ট মানে হচ্ছে ওই যে স্পাইডারের জাল বুনে না, জাল বুনে তো নাকি স্পাইডাররা? হ্যাঁ স্যার। জাল বুনে যে পথ তৈরি করে, মানে ওটা ওটা একটা লেখা, তো এরকম আমাকে নিয়ে
ভাববে, এরকম কেউ হয়তো আমাকে নিয়ে মেমোরি লিখবে, তা আমাকে নিয়ে স্মৃতিচারণ করবে, এর ভিতরেও আমাকে খুঁজে পাওয়া যাবে না যে আমি ছিলাম পৃথিবীতে। অর আন্ডার সিলস ব্রোকেন বাই দ্য লিন সলিসিটার ইন আওয়ার এমটি রুমস, মানে কি, অথবা সিল মানে কি, সিল করা আছে, আন্ডার সিলস, তার মানে যে ডকুমেন্টগুলো এখনও সিল করা আছে সলিসিটরের মাধ্যমে, হ্যাঁ দেখো উকিলের মাধ্যমে, আমার জমি জায়গা, আমার জমি ছিল আমার নামে, হ্যাঁ এতগুলো দলিল আছে, যে দলিলে আমার নাম আছে, সেগুলো সব সিল করে রাখা ছিল। দেখো কার দ্বারা, আন্ডার সিলস, যেগুলো এখন ব্রোকেন করা হয়েছে কার দ্বারা, লিন সলিসিটর ইন আওয়ার এমটি রুমস। এমটি রুম কারণ কি, কারণ আমি মারা গেছি, আমার সম্পত্তিগুলো এখন ভাগ হবে, ঠিক আছে তো, 100-200 বিঘা জমি এখন সবাই আমার ছেলেমেয়েরা উকিল নিয়ে আসছে, ঠিক আছে তো, এখন কে কত ভাগে পাবে, সেই জায়গায় কি আমাকে পাওয়া যাবে বলো, পাবে আমাকে খুঁজে, পাবো না স্যার। না পাবো? স্যার। হুম, তাই বলছি কি যে এখানে দত্ত মানে কি, দেওয়া হয়ে গেছে, আমি যা যা দিয়েছি বা আমাকে যা যা দেওয়া হয়েছে এই সব কিছুই কি আমার থাকবে, আমার হবে বলো, কিছুই আমার না। হ্যাঁ, তো এইগুলো যখন ভাবা হচ্ছে যে দেখো আমরা হয়তো বা ছিলাম, আমরা হয়তো এক্সিস্ট করতাম, এগুলো কথা যখন ভাবছি যে আমরা যখন মারা যাব, আমাদের নিয়ে অবিচুয়ারি করা হবে, মেমোরি থাকবে, হ্যাঁ আমাদের যত সার্টিফিকেট, হ্যাঁ আমি হয়তো পৃথিবীর মধ্যে একমাত্র বুদ্ধিমান মানুষ ছিলাম, বিশাল সার্টিফিকেট, যে 100-র ভিতরে 100 পেয়েছে, হ্যাঁ না পাইলে এবার আত্মহত্যা করব। এই যে এসএসসি রেজাল্ট নিয়ে কত আত্মহত্যা হলো নাকি, কয়েকজন তো হয়েছে নাকি, আমরা ফেসবুকে দেখলাম, A+ না পাওয়ার জন্য। এই যে ব্যাপারগুলো, কি লাভ বলো তো, কি হলো তার জীবনে আসারই বা কী দরকার ছিল, কোনো মানে হয়? কত ন্যারো মাইন্ডেড মানুষ হতে পারে আমরা বলো, যে আমাদের জীবনটাকে একটা সার্টিফিকেটের উপর দিয়ে তুলনা করছি, একটা চাকরির উপর দিয়ে তুলনা করছি, একটা মেয়ের উপর দিয়ে তুলনা করছি, কিছু সম্পদের উপর দিয়ে তুলনা করছি, ঈর্ষা বিদ্বেষ হিংসা দিয়েই আমরা আমাদের ছোট্ট জীবনটাকে, মানে বড় জীবনটাকে ছোট করে ভাবছি, ভেবে সেটাকে শেষ করে দিচ্ছি। কি লাভ এতে, কার কি ক্ষতি হয়, কার কি যায় আসে? রবীন্দ্রনাথ কত লেখা লিখে গেছে, রবীন্দ্রনাথ মরে যাওয়ার পর কি রবীন্দ্রনাথেতে কিছু যায় আসে বলো? তাকে ভুলে গেলাম না মনে রাখলাম, যায় আসে বলো? না না, স্যার। কিছুই তো যায় আসে না। তাহলে এত অনৈতিকতা করার কি দরকার পড়ে গেছে? হ্যাঁ, বুঝতে পেরেছো? অপরাধ ধরা পড়ার আগে আমরা সবাই সাধু, এই মিলনও সাধু, যখন ধরা পড়বে না তখন সাধুত্ব সব কেটে যাবে, ঠিক আছে? কত ভালো ভালো কথা বলছি এই মিলন, হয়তো বা সেও হয়তো কোনো অপরাধ করছে, যখন ধরা পড়বে তখন প্রকাশ পেয়ে বোঝা যাবে যে এর মতো ছেঁচড়া মানুষ তো পৃথিবীতে আর দ্বিতীয়টা ছিল না। হ্যাঁ, তো মানে কি বলবো, আমরা সরাসরি কথা বলছি, ভালো কথা বলছি, পরক্ষণেই তার অপরাধটা প্রকাশ পেয়ে যাচ্ছে। হ্যাঁ রে বাবা বাবা, হ্যাঁ কি মানুষ আমরা, ঠিক আছে তো? তা ওইরকম জীবন চলে গেলে আর কোথাও খুঁজে পাওয়ার না আমাদেরকে। হ্যাঁ, তারপর কি বলছে, তাহলে প্রথম ডা হলো কি, দত্ত। হ্যাঁ, তারপর হচ্ছে কি, সব কিছু তো তুমি দিয়ে দিবা, তোমাকেও দেওয়া হয়েছিল, তুমি দিয়ে দিবা, শুধু মাঝখান থেকে তুমি হাওয়া হয়ে যাবা, তোমার রুম হয়ে যাবে কেমন বলো? রুমে কেউ থাকবে? তুমি যে এত সুন্দর একটা বাড়ি বানিয়েছো, সেই রকম নামি দামি একটা বাড়ি, তুমি মরে যাওয়ার পর ওই বাড়ির সন্তানরা আর যত্ন নিবে না, কারণ এই বাড়িটা সন্তানরা বানায়নি, তো তাদের তো একটা নিজস্ব বাড়ি বানাতে হবে। সন্তান কি চাইবে যে তার বাপের নাম অনুসারে তার বাড়ি সবাই ডাকুক? এটা তো তোর বাপ বানিয়েছিল রে, তুই কি করেছিস? এই কথা সন্তানেরা শুনতে চায় না, তারা চায় কি বলো, তাদেরও নিজস্ব একটা বাড়ি হবে, হ্যাঁ তাদের নিজস্ব একটা গাড়ি হবে, নাম হবে, যশ হবে। তাহলে তুমি এই যে এত দুর্নীতি করে এত কিছু করে তোমার সন্তানদের একটা বাড়ি বানিয়ে গেছো, সে বাড়ির যদি ইট থেকে ইট খসে যায়, সেটা যত্ন নেওয়ার টাইম সন্তানদের নাই, আছে বলো? তো যাই হোক, তারপরে তো মানুষের কাছে নিজেকে তো শাহেনশাহ প্রমাণ করতে হবে, তাই এত কিছু। এবার বলছে কি, তারপরের ডা, পরের ডাটা কি বলছে কি, দয়া দাভম, এরকম আর কি।
দয়া, দেখো দাভম মানে কি, দয়া মানে কি, কি বোঝায় দয়া দিয়ে? স্যার সিনথেটাইজ এটা হ্যাঁ, বলা হয়। সিম্প্যাথি থেকে, তাই তো? জি স্যার। এই যে দেখো সংস্কৃত শব্দ, হ্যাঁ, এটা দিয়ে বলছে কি দেখো, বি কম্প্যাশনেট। কিন্তু বাংলায় দেখি কি বলে, কই বাংলা, এই দেখো দত্ত অর্থ প্রদান বা উদারতা, আর এটা হচ্ছে কি সহানুভূতি। হ্যাঁ, এখানে বলছে ডা, প্রতিটি ডা একটা ভিন্ন ভিন্ন অর্থকে বোঝাচ্ছে, সিম্বলাইজ করছে। এটা কি হলো? প্রথম ডা হচ্ছে কি দত্ত, তারপর হচ্ছে দয়া দেভাম, হ্যাঁ এটা, তারপর হচ্ছে কি দেখো দামায়াত্মা, হ্যাঁ মানে কি আত্মা, আত্মা, হ্যাঁ দম আত্মা মানে কি আত্মাকে নিয়ন্ত্রণ করা। এগুলো কিন্তু তোমার বিশেষ করে ভাইভাতে এগুলো ধরতে পারে, এগুলো একটু খেয়াল রেখো। ভাইভা কেন্দ্রিক এগুলো ধরতে পারে। দেখো এখানে তিনটা ডা আছে, তিনটাকে ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, তাই বলছে দেখো গিভ, সিম্প্যাথাইজ অ্যান্ড কন্ট্রোল। হ্যাঁ, গিভ, সিম্প্যাথাইজ, দত্ত গিভ, দয়াদেভাম মানে হচ্ছে বি কম্প্যাশনেট, অ্যান্ড দামায়াত্মা মানে দম আত্মা, আত্মাকে দমন করা, নিয়ন্ত্রণ করা, হ্যাঁ সেলফ কন্ট্রোল, নিজেকে, হ্যাঁ এইটাকে বোঝানো হয়েছে। তো যাই হোক, তাহলে এই তিনটা পাইলে আমরা কি হবে, এই তিনটার অর্থ হলো যদি এই তিনটাকে আমরা আমাদের জীবনের সাথে মিলে নিতে পারি তাহলে হয়তো আমরা একটা স্বস্তি শান্তি পেতে পারি। তাই বলছে দেখো, তাহলে দয়াধাম মানে কি বলছে, বলছে আই হ্যাভ হার্ড দ্য কি টার্ন ইন ডোর ওয়ান্স অ্যান্ড টার্ন ওয়ান্স অনলি উই থিঙ্ক অফ দ্য কি। এখানে একটু খেয়াল করো যে জীবনের চাবি, হ্যাঁ আই হ্যাভ হার্ড দ্য কি টার্ন ইন দ্য ডোর ওয়ান্স, আই হার্ড দ্য কি টার্ন, কি টার্ন করা মানে কি দরজা খোলা না, আই হ্যাভ হার্ড দ্য কি টার্ন ইন দ্য ডোর ওয়ান্স অ্যান্ড টার্ন ওয়ান্স অনলি, যে চাবি একবারই দরজা খুলে, ঠিক আছে তো? উই থিঙ্ক অফ দ্য কি ইচ ইন হিজ প্রিজন, থিঙ্কিং অফ দ্য কি ইজ কনফার্মস আ প্রিজন অনলি অ্যাট আ নাইট ফল, এদার এল রুমার্স রিভাইভ ফর আ মোমেন্ট আ ব্রোকেন কোরিওলেনাস। কোরিওলেনাস একটা ইয়ার রেফারেন্সের কথা বলা হয়েছে। দেখো তাহলে বলছে কি এখানে কিসের কি বলতে পারে বলো তো, কিসের চাবি? ওয়ান্স, যে চাবিটা একবার ঘোরানো হয়, বলো তো কিসের চাবি? ভাগ্যের চাবি নাকি? ভাগ্যের দরজা, জীবনের চাবি, জীবনের দরজা। আমাদের জীবনটাকে কয়বার দেওয়া হবে বলো? কয়বার? একবার। একবারই দেওয়া হবে নাকি? জীবনটাকে একবারই দেওয়া হবে, একবারই খুলে দেওয়া হবে, বুঝতে পেরেছ? তার মানে কি এখানে আমাদের, এবং বলছে কি সবসময় আই হ্যাভ হার্ড দ্য কি টার্ন ইন দ্য ডোর ওয়ান্স অ্যান্ড টার্ন ওয়ান্স অনলি। এটা যে কোনো সময় হতে পারে, সেটা আমার জীবনের হতে পারে, আমার ভাগ্যের হতে পারে, তাই তো? যে একবারই সব কিছু আমি পাবো, জীবনটা ওয়ান ওয়ে। এবং আমরা সবসময় ওই কি এর কথাই ভাবছি, উই থিঙ্ক অফ দ্য কি ইচ ইন হিজ প্রিজন, থিঙ্কিং অফ দ্য কি। প্রিজন মানে কি? আমাদের চিন্তা ভাবনা, আমাদের নিজস্ব চিন্তা ভাবনার ভিতরে আমরা সবাই ওই একটা কি এর কথা ভাবছি, ঠিক আছে তো? যে কি দিয়ে আমাদের আবার আমরা কি করতে পারি, এখানে কি বলতে আর একটা কি হতে পারে বলো তো? পরজন্মে প্রবেশ করার একটাই উপায় আছে, সেটা কি? আমরা এখন কি ভাবি? জন্ম তো আমাদের হয়ে গেছে, জন্ম নিয়ে কি আমরা ভাবি বলো তো এখন, নাকি সে মৃত্যু নিয়ে ভাবি বলো? সবাই মৃত্যু নিয়ে আমরা ভাবছি না? তো এরকমভাবে এখানে তিনি ক্লিয়ারলি বিষয়টা বলেনি, অনেক কিছু হয়তো বোঝাতে পারে। তা বলছে ইচ ইন ইজ পার্সন, সরি প্রিজন, থিঙ্কিং অফ দ্য কি, যে কবে এই প্রিজন থেকে মুক্ত হব। বিশেষ করে হতে পারে না টিথনাসের মতো, বলো যে কবে এখান থেকে মুক্তি পাবো, যেই আমার আত্মাটাকে কবে বডি থেকে বার করে ছাড়া পাবো ভাই, সে লালন ফকিরের মতো। হ্যাঁ, পাখি কবে উড়ে যাবে, পাখিকে কবে বার করবে, এই আর সহ্য হয় না। তাই বলছে ইচ কনফার্মস আ প্রিজন অনলি অ্যাট নাইটফল। হ্যাঁ, নাইটফল মানে কি? রাতের বেলায় না? রাতে আমরা কি করি? জীবন নিয়ে একবার হলেও তো আমরা আমাদের জীবন সম্পর্কে ভাবি। হ্যাঁ, ইচ কনফার্মস আ প্রিজন
only at nightfall. Ethereal rumors revive for a moment a broken Coriolanus. দেখো এখানে এই জায়গাটা যদি আমরা একটু ইয়া দিই, দেখি কি বলে। আচ্ছা, মিনিংটা দেয়নি, তাহলে আমরা দেখেন বলছে থিঙ্কিং অফ দ্য কিস এটা হচ্ছে নাইটফল ইত্যাদি ইত্যাদি। এখানে দ্য ওয়েস্টল্যান্ড এক্সপ্লোর দ্য থিম অফ আইসোলেশন, ফেল্ড কমিউনিকেশন অ্যান্ড দ্য ফ্লিটিং নেচার অফ হেরোইক আইডিয়াস, দ্য কি রিপ্রেজেন্টিং আ পটেনশিয়াল ফর কানেকশন অর আন্ডারস্ট্যান্ডিং, মানে কিছু একটা কি কিছু একটা রিপ্রেজেন্ট করছে আমাদের। হ্যাঁ, থিঙ্কিং অ্যাবাউট ইট অনলি রিনফোর্সেস দ্য ইন্ডিভিজুয়ালস আইসোলেশন, ইজ পারসন ট্র্যাপড উইদিন দেয়ার ওন সেলফ কনস্ট্রাক্টেড প্রিজন। হ্যাঁ, নিজস্ব চিন্তাভাবনা, নিজস্ব দৃষ্টিভঙ্গির মধ্যে আমরা চিন্তা ভাবনা আছি। The ethereal rumors that revive a broken Coriolanus suggest a brief, almost ghostly re-emergence of a past greatness or heroic potential only to fade away again. মানে কি রিভাইভ? এদারেল রিমার্স মানে কি? এদারেল মানে কি বোঝায়? বাতাসের সাথে। এদারেল বলতে কি বোঝায় বলো তো? এয়ারি না, যেটা বেশিক্ষণ থাকে না, ঠিক অনেকটা সেন্ট বা গন্ধ। গন্ধটা কি বাতাসে বেশিক্ষণ থাকে যদি উৎস দীর্ঘস্থায়ী না হয় বলো তো? উৎস যদি দীর্ঘস্থায়ী না হয় তাহলে এই এয়ারি কোয়ালিটিগুলো বেশিক্ষণ দীর্ঘস্থায়ী না হয়। তাহলে এদারেল রুমার্স মানে যে রুমার্সটা হঠাৎ করে আসে, হঠাৎ করে চলে যায়। হ্যাঁ, তারপর যে সেই রুমার্স কী করছে দেখো, রিভাইভস ফর আ মোমেন্ট, কিছুক্ষণের জন্য হয়তো বা রিভাইভ করছে আমাদের কাছে, হয়তো অতীতের। এখানে রিমার্স মানে অতীতের কোনো ঘটনা, কোনো চিন্তা বা কোনো ভাবনা, সেগুলো আমাদের মাথায় আসছে কিছুক্ষণের জন্য, তারপরে আবার সেখান থেকে চলে যাচ্ছে। তাকে এখানে বলছে কি যে ইন ওল্ডার সায়েন্টিফিক থিওরিজ, দেখো এদার, আচ্ছা ওটাতে আমি আসছি কেন, এখানে যদি আমরা দেখি দেখো এই জায়গায় কর্নেস ফর শেক্সপিয়ার্স প্লে ইজ আ ফেমাস, দেখো ফিগার অফ প্রাইড, অ্যাম্বিশন অ্যান্ড আলটিমেটলি এক্সাইল। হিজ রিভাইভাল সাজেস্ট আ ফ্লিটিং গিমস অফ হিরোইক আইডিয়াল, a reminder of a past greatness but is ultimately a temporary and fragile one। মানে ওই যে আমার অতীতের ফেলে আসা দিনগুলোকে, হ্যাঁ আমি কত হিরোইক ছিলাম, আমি কত ক্ষমতাবান ছিলাম, এইগুলো যখন বৃদ্ধ হয়ে যায় তখন কি আর বেশি দিন থাকবে? shattered by his own flaws and circumstances of his world, the broken Coriolanus is a metaphor for the brokenness of the modern world and the loss of heroic potential। মূল কথা হলো, in essence the passage critiques the fragmented and isolation nature of modern life, the promise of connection, greatness is always spent। মানে কি একসময় আমি প্রেসিডেন্ট ছিলাম, একসময় আমি নেতা ছিলাম, এগুলো হয়তো বা রাতে রাতে আমি ভাবছি। হ্যাঁ, এবং আমি আমার যে সিম্প্যাথি দেখানোর কথা ছিল সেটা আমি দেখাতে পারিনি। ঠিক আছে তো, যে আজকে দেখো যে যে জায়গায় সিম্প্যাথি দেখানোর কথা সেই জায়গায় হয়তো আমি দেখাতে পারিনি। এটা মানে কি প্রিজনের মধ্যে থাকা, হ্যাঁ একটা ভালো কাজ করার একটা সুযোগ ছিল, সেটা হয়তো আমি করতে পারিনি। তো হয়তো এরকম আমি অনেক গ্রেট ছিলাম, অনেক মহৎ ছিলাম ইত্যাদি ভাবছি, আর মনে মনে হ্যাঁ এছাড়া আর কিছুই করার নেই, যে এই জায়গায় হয়তো সুযোগ ছিল, এই জায়গায় হয়তো সুযোগ ছিল ভালো কিছু করার, হ্যাঁ কিন্তু সে সব শেষ হয়ে গেছে, সব এক একটা এখন রুমার্স হয়ে গেছে, গুজব হয়ে গেছে, গল্প হয়ে গেছে। অতীত কি আমাদের কাছে জাস্ট একটা গল্প। অতীতের কি কোনো বাস্তবতা আমাদের কাছে আছে বলো? কোনো বাস্তবতা আছে? নাই, তাই না? তারপর যে দেখো এবার বলছে কি, দেখো জামায়াতটা কি, এটা মানে কি কন্ট্রোল, তাই না? বলছে দ্য বোট রেসপন্ডেড গেইলি টু দ্য হ্যান্ড এক্সপার্ট উইথ সেইল অ্যান্ড ওয়ার, দ্য সি ওয়াজ কাম, ইউর হার্ট উড হ্যাভ রেসপন্ডেড গেইলি when invited, beating obediently to controlling hands। এখানে the boat responded gaily to the hand expert with sail and where the sea was calm। এখানে বোটটা মনে করো আমাদের জীবন, মানে সিম্বলাইজ করো আমাদের জীবন, আর আমরা আমাদের জীবনটাকে ঠিক নৌকার মতো করে পরিচালনা করছি না? কি দিয়ে পরিচালনা করছি বলো? নৌকা কি দিয়ে চলে?
বাতাস থাকলে সেল দিয়ে চলে, আর বাতাস না থাকলে কি দিয়ে চলে? বৈঠা দিয়ে চলে। হ্যাঁ, তাহলে যখন আমরা এক্সপার্ট হ্যান্ড সাথে যদি সেল এবং ওয়ার থাকে, আর যদি সমুদ্র শান্ত থাকে, তাহলে নৌকা ঠিক আমরা যেভাবে বলি সেইভাবে নৌকা কিন্তু স্বাচ্ছন্দ্যে চলে। এবং বলছে কি, ইয়োর হার্ট উড হ্যাভ রেসপন্ডেড গেইলি, ঠিক ওইভাবে আমাদের হৃদয়টাও হয়তো গেইলি রেসপন্ডেড করতো যদি আমরা তাকেও এরকমভাবে চালাতে চাইতাম। আমরা কি আমাদের হৃদয়ের কথা কখনো ভাবি? আমরা আসলে কি চাই বলো? আমরা কি হৃদয়ের সাথে চলি? হৃদয় কি কখনো আমাদের খারাপ দিক নির্দেশনা দিতে পারে বলো তো? আমার বিবেক বা হৃদয় কি কখনো আমাকে খারাপ দিক নির্দেশনা দিবে কি না? দেয় কখনো সে খারাপ দিক নির্দেশনা? না সে যথাযথ দিক নির্দেশনা দেয়, সঠিক দিক নির্দেশনা দেয়? কোনটা দেয় আমাদের? সঠিকটাই দেয়, আবেগে পড়ে মাঝে সাথে ভুলও দেয়, কিন্তু আমরা খারাপটা করে ফেলি। হ্যাঁ, তাই বলছে ইওর হার্ট উড হ্যাভ, তাহলে নৌকার মতো তোমার হৃদয়টাও রেসপন্ডেড করতো গেইলি যদি তোমাকে ইনভাইটেড করতা। বিটিং অবিডিয়েন্টলি, সে তোমাকে মানে কি করতো? তুমি যা বলতা তা সে অবিডিয়েন্টলি মানতো। টু কন্ট্রোলিং হ্যান্ডস, তুমি যদি তোমার হৃদয়টাকে এরকমভাবে বোটের মতো কন্ট্রোল করতা। কিন্তু তুমি যখন শেষ সময় আসা দেখলা, অনেক কিছু তুমি করেছিলা, কিন্তু তোমার যেটা আসলে করার কথা ছিল সেটাই তুমি করনি। ছোট্ট নৌকাতে তুমি এত বেশি মাল বোঝাই করেছো, ঠিক আছে তো, যে আজকে নৌকা ডুবে যাচ্ছে। নৌকা তোমাকে সায় দিচ্ছে না, তোমার আচরণে সে চলতে চাচ্ছে না, ঠিক আছে? তার মানে কি এখানে বলতে চেয়েছে যে আমাদের নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। তাহলে তিনটা জিনিস, যা তোমাকে দেওয়া হয়েছে, তুমি যা অন্যকে দিবা, কোনো কিছুই কি তোমার নিজের? সব কিছু কি আমার নিজের বলো? দেখে আসলে আমার না। আমার এই যে আমার জীবনটা, আমার সম্পদ, আমার টাকা পয়সা, আমার তো কিছু না। আমি মরে গেলে তো কিছুই যখন আমার সাথে দিবে না, তখন আমার তো কিছুই না। এ তো আমরা সবাই জানি ভাই, সবাই আমরা জানি, কিন্তু কে মানে না? তাহলে হচ্ছে এখানে তিনটা ডা ব্যবহার করা হয়েছে। প্রথম ডা দিয়ে কী বোঝাচ্ছে? যে গিভ, হ্যাঁ, মানে প্রদত্ত, দত্ত, হ্যাঁ। তারপরে দয়া দেভাম, সহানুভূতি। আর একটা হচ্ছে দামায়াত্তা, হ্যাঁ, আত্মাকে দমন করা, নিয়ন্ত্রণ করা। এই তিনটাকে যদি আমরা তিনটা শব্দ যদি আমরা মানতাম, তাহলে ওয়েস্টল্যান্ড আর ওয়েস্টল্যান্ড হতো না। হতো কি বলো? কেন আমরা পানি পাচ্ছি না? কেন সব কিছু শুকিয়ে যাচ্ছে? গঙ্গা আজ কেন সাঙ্কেন হয়ে গেছে? কেন হচ্ছে না? কারণ এই তিনটা জিনিস আমরা কখনোই মনে রাখছি না বা মনে করছি না। তো দেখো এখানে সেটাই বলা হয়েছে সামারিতে। বলছে, ইন দিস ক্লাইমেটিক অ্যান্ড স্পিরিচুয়ালি চার্জড সেকশন, T.S. Eliot captures the existential crisis of modern civilization and presents a vision of possible redemption through ancient wisdom. হ্যাঁ, যে আমরা রিডেমশন পেতে পারি, আমরা একটা কী হতে মুক্তি পেতে পারি, এই যদি আমরা তিনটা কথা মনে করি। হ্যাঁ, শেষের দিকে একটু দেখো, এখানে আমি এগুলো পড়তে চাই, তোমরা পড়ে নিবা। দেখো, স্পিরিচুয়াল রেজলিউশন অ্যান্ড রিডেমটিভ ভিজন। থ্রু দিস থ্রি মেসেজেস, দত্ত, দায়াদেভাম অ্যান্ড Damayatta, Eliot offers a spiritual solution to the fragmentation and despair that dominate the wasteland. This section shifts the tone of the poem from bleakness to a fragile hope. একটা আশাবাদ ব্যক্ত করছে শেষের দিকে এসে। While the earlier parts of the poem emphasize sterility, loss and meaninglessness, this final section suggests that renewal is possible, but only through a conscious return to moral and spiritual values. Eliot does not present these values as abstract ideal, but as practical and existential imperative. এগুলো প্র্যাকটিক্যাল। তুমি যদি তোমার হৃদয়টাকে নৌকার মতো নিয়ন্ত্রণ করতা, তুমি যদি সেলফলেসলি অন্যের সাথে চলতা, তোমাকে যা দেওয়া হয়েছে তুমি যদি ফ্রিলি এগুলোকেই শেয়ার করতা সবার সাথে, তাহলে সবগুলো ভালো থাকবে। বলছি, ইন আ ওয়ার্ল্ড শ্যাটার্ড বাই ওয়ার, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অ্যান্ড স্পিরিচুয়াল এমটিনেস, দ্য থান্ডার্স ভয়েস স্পিক অ্যাক্রস কালচার্স অ্যান্ড এপক্স, অফারিং আ টাইমলেস গাইড। তাহলে গিভ অফ ইউর সেলফ ট্রুলি অ্যান্ড সেলফলেসলি, ফিল অ্যান্ড শেয়ার ইন ডিফারেন্ট সাফারিং আদার্স। দেখো, হ্যাঁ, ইন দ্য সাফারিং অফ সাম আদার্স, ডিসিপ্লিন ইউর প্যাশনস অ্যান্ড লিভ ইন হারমোনি। এই তিনটা কথা এখানে বারবার বলা আছে। এই তিনটা থাকলে আমরা হয়তো আমাদের ওয়েস্টল্যান্ডটাকে একটা কী করতে পারবো বলো? উর্বর না, একটা ফার্টাইল ল্যান্ডে রূপান্তর করতে পারবো। তাহলে দিস প্যাসেজ ইজ নট অনলি মিয়ারলি আ পোয়েটিক রিফ্লেকশন বাট আ স্পিরিচুয়াল ম্যানিফেস্টো। By invoking Hindu philosophy and blending it with Western literary and cultural references, Eliot demonstrates that the path to redemption transcends boundaries of time, culture and religion.
দ্য থান্ডার স্ট্রিপল কমান্ড অফার্স আ ওয়ে আউট অফ দ্য ওয়েস্টল্যান্ড। এই তিনটা কমান্ড যেটা দিচ্ছে কি থান্ডার, নট থ্রু এক্সটার্নাল চেঞ্জ বাট থ্রু ইনার ট্রান্সফরমেশন। এখানে কোনো এক্সটার্নাল কোনো ট্রান্সফরমেশন নেই, মেকআপ নেই, সব কিছু হচ্ছে ইনার ট্রান্সফরমেশন। ইন দ্য এন্ড এলিয়ট লিভস রিডার্স উইথ দ্য পসিবিলিটি দ্যাট ইভেন ইন দ্য ব্লিকেস্ট অফ টাইমস দ্য সোল ক্যান স্টিল ফাইন্ড রিনিউয়াল থ্রু গিভিং কম্প্যাশন অ্যান্ড সেলফ কন্ট্রোল। এই কথা বুঝতে পেরেছ? এবার শেষে কি বলবে? এবার বলছে কি, আই স্যাট আপন দ্য শোর ফিশিং, আই স্যাট আপন দ্য শোর ফিশিং উইথ দ্য অ্যারিড প্লেন বিহাইন্ড মি। অ্যারিড মানে কি বলো করো? যে প্লেন বা সমভূমি যেখানে আমি বসে বসে মাছ ধরছি, হ্যাঁ, তার পিছনে দেখো উইথ দ্য অ্যারিড প্লেন। অ্যারিড প্লেন কি? যেখানে কোনো বৃষ্টি হয় না, ঠিক আছে তো, সবুজ ঘাস নেই, একদম শুকিয়ে কড়কড়া হয়ে গেছে, বাংলা কথা, যেটা বাংলা কথা বলি। হ্যাঁ, তাকে বলছে কি অ্যারিড প্লেন ইজ আ লার্জ ফ্ল্যাট এরিয়া, দেখে এরকম, হ্যাঁ, characterized by extremely dry conditions where there is very little rainfall and vegetation is sparse। তার মানে কি এখানে তিনি মাছ ধরছেন কোথায় বলো? কোথায় মাছ ধরে মানুষ? শুকনো মাটিতে না নদীতে, নদীর পানিতে? নদী বা পুকুরে। হ্যাঁ, নদী বা পুকুরে মাছ ধরছে, অথচ কি হচ্ছে তার পিছনে যে ল্যান্ড সেটা কেমন? শুকনো খড়খড়া। তাই বলছে কি যে অতীত, এই বিহাইন্ড যে তুই কথাটা বলছে একটু খেয়াল করো, বলছে উইথ দ্য অ্যারিড প্লেন বিহাইন্ড মি শ্যাল আই অ্যাটলিস্ট সেট মাই ল্যান্ডস ইন অর্ডার। তাহলে এতদিন আমি তো আমার লক্ষ্য অনুসারেই চলেছি সবসময়, সবসময় সামনে লক্ষ্য, কিন্তু পিছনে সব শুকনা, যেন কোনো আধ্যাত্মিকতা নেই, কোনো ভালোবাসা নেই, কোনো আত্মিক উন্নয়ন নেই, স্নেহ মায়া মমতা কিছুই নেই। তা সেই অথচ আমি সামনে, আমি তাকিয়ে আছি, আমি মাছ ধরছি, মানে কি আমি আমার স্বপ্ন নিয়ে ব্যস্ত আছি। কিন্তু এখন সময় এসেছে, শ্যাল আই অ্যাটলিস্ট সেট মাই ল্যান্ডস ইন অর্ডার। তাহলে এখন এই সময় এসে আমাকে কি আমার যে ল্যান্ড, তাই তো, এই ল্যান্ডগুলো কি অর্ডার করবো? মানে কি এতদিন আমি যা কিছু করেছি, এতদিন আমি যা কিছু করেছি আমার বিষয়গুলোকে এখন কি আমার কমপক্ষে অর্ডার করতে হবে, মানে কি একটা অর্গানাইজ করতে হবে, একটা সামঞ্জস্য পর্যায়ে আনতে হবে? সেই সুযোগ কি এখন বর্তমানে আছে? আমি কি আমার পিছন ফিরে আমার পিছনের বিষয়গুলোকে কি ঠিকমতো অর্গানাইজ করতে পারবো? যা কিছু এলোমেলো হয়েছে তা কিছু আমি ঠিক করতে পারবো? বলো, ঠিক করা যাবে? না স্যার, না স্যার। কিন্তু আমি আশা করতেছি, হ্যাঁ, ভাবতেছি, প্রশ্ন হচ্ছে নিজেকে। তাই বলছি দেখো, লন্ডন ব্রিজ ইজ ফলিং ডাউন, ফলিং ডাউন, ফলিং ডাউন। দেখো লন্ডন ব্রিজ, যে নদীর পাশে আমি বসে মাছ ধরছি, ঠিক সেই নদী, কোন নদী বলো তো? টেমস রিভার নাকি? তার উপর রয়েছে লন্ডন ব্রিজ। দেখে মনে হচ্ছে লন্ডন ব্রিজ যেন কি হচ্ছে, পড়ে যাচ্ছে। লন্ডন ব্রিজে যেন কি হচ্ছে, পতন হচ্ছে। কিছুক্ষণ পরে হয়তো কি হবে, হয়তো সব কিছু ভেঙে চুরমার হয়ে যাবে। ব্রিজের কাজ কি বলো তো? ব্রিজের কাজ কি? একটা ব্রিজ কি করে আমাদেরকে? দুইটা জিনিসের একটা বন্ধন তৈরি করে। হ্যাঁ, দুইটা কুলের মধ্যে একটা বন্ধন সৃষ্টি করে, একটা যোগাযোগ মাত্রা সৃষ্টি করে। হ্যাঁ, সেইটা যদি ভেঙে যায়, যদি এই ব্রিজ ভেঙে যায়, তাহলে কি চলবে বলো? আমরা কি যোগাযোগ করতে পারবো? কানেকশন থাকবে বলো? তো এরকম সেটাই নির্দেশ করছে যে আমাদের কানেকশন, ব্রিজ ভেঙে যাওয়ার পথে। তো এখানে কিছু ফ্রিয়া ইউজ করা হয়েছে, ফ্রেজ ইউজ করা হয়েছে, ওটাকে যদি আমরা একটু ইংলিশে নিয়ে আসি তাহলে এটা দাঁড়াই। দেখো, দেন হি হিড ইন দ্য ফায়ার দ্যাট রিফাইন্স হিম। দেন হি হিড, হি বলতে কাকে বোঝানো হচ্ছে? হি আছে কে এখানে? কোন একজন ব্যক্তি, কোন একটা ইন্ডিভিজুয়ালকে রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে তো? সে কী করছে? হি হিড ইন দ্য ফায়ার্স দ্যাট রিফাইন্স হিম লাইক আ শ্যালো ইন দ্য ফ্লেম, সরি সোয়ালো। সোয়ালো কি? পাখি, তাই না? দেখো এখানে একটা রেফারেন্স আছে, সেই রেফারেন্সটা যদি আমরা একটু দেখি,
আচ্ছা এটুকু আসছে না। আচ্ছা এখানে আছে, ওটা ওখানে মিনিংটা দিলে ভালো হতো, এখানে অলরেডি দিয়েছে। আচ্ছা এখানে তো আছে, আমি তো ওটা খুঁজছি। এইখানে দেখো, এখানে এটা একটা ইটালিয়ান ফ্রেজ। এখানে বলছে দেন ইট হিট ইন দ্য ফায়ার্স দ্যাট রিফাইন্স ইট। কাকে বোঝানো হচ্ছে? ওই যে শোয়ালো পাখিটাকে, হ্যাঁ, ইটালিয়ান উইথ শোয়ালো, যাকে এটার মানে রেফারেন্সেস দ্য বার্ড রিটার্ন আ সিম্বলিক হোপ রিনিউয়াল অ্যান্ড সাইক্লিক্যাল নেচার। দেখো ইটালিয়ান আবার ফ্রেন্স দ্য প্রিন্স অফ অ্যাকুইটেন অ্যাট দ্য অ্যাবলিশ টাওয়ার। এটা দিয়ে আসলে কী বোঝা যাচ্ছে? মানে একজন ব্যক্তি মনে করো রিফাইন্ড হতে চায়, এখন সে জানে তার অপরাধটা কী, সে জানে যে সে কী কী অপরাধ করেছে। তখন আমরা রিফাইনমেন্টের ব্যাপারটা কিসের সাথে যায় বলো তো? সোনা বা এই জাতীয় আকরিকগুলোকে আমরা কিসের মাধ্যমে রিফাইন করি বলো তো? কী দিয়ে রিফাইন করি? স্যার আগুন দিয়ে। হ্যাঁ, আগুনের মাধ্যমে আমরা রিফাইন করি নাকি? ঠিক ওইরকম বলছে দেন হি হিড ইন দ্য ফায়ার দ্যাট রিফাইন্স হিম। তার মানে সে চেষ্টা করেছে যে তার ভিতরে যে অপরাধগুলো আছে, তার ভিতরে যে ইমপিউরিটি আছে, বিভিন্ন আমরা জানি যে বিভিন্ন মেটালের সাথে বিভিন্ন ইমপিউরিটি থাকে, তাই না? সেগুলোকে রিফাইন করতে হলে আগুনের, বিশেষ করে সোনার ব্যাপারটা, তাই না? সোনার খাদগুলোকে দূর করার জন্য, ইমপিউরিটি দূর করার জন্য কী কী করা হয়? আগুনে দিয়ে তাকে গলানো হয়। গলালে পরে অটোমেটিক সে রিফাইন্ড হয়ে ওঠে। এখানে ঠিক তাই বলছে যে দেন হি হিড ইন দ্য ফায়ার দ্যাট রিফাইন্স হিম লাইক আ শোয়ালো ইন দ্য ফ্লেম। ও শোয়ালো একটা রেফারেন্স আছে যে একটা শোয়ালো পাখি, বিশেষ করে গ্রিক মিথোলজিক্যাল ইয়াতে আছে যে সেখানে ফিংস বলে একটা পাখি আছে না? ফিংস নাম শুনেছ? জি স্যার। ফনিক্স, সরি ফিংস তো না, ফনিক্স, আমি ফিংস তো বলছি, ফনিক্স। সে কী করে? নতুন করে তার জন্ম হওয়ার, তাই তো, তার বয়স হয়ে যাবে, সে কী করবে? আগুনের নিচে ঝাঁপ দিবে, দিয়ে সে আবার নতুন করে কি করবে বলো? নতুন করে তার একটা জীবন হবে, মানে ছাই থেকেই তার জন্ম হবে। হ্যাঁ, তাই বলছে যে এই যে বার্ড, এই বার্ডটা ঠিক করে বলছে লাইক আ শোয়ালো ইন দ্য ফ্লেম, যে শোয়ালো পাখিটা কি করবে? দেখো এখানে একটা গল্পের কাহিনী এসেছে। দেখো এই গল্পটা এখানে আছে কি না, না এখানে সেটা দেখাচ্ছে না। হ্যাঁ, রেফারেন্সগুলো এখানে কেসে। আচ্ছা ওটা পানি এনে দাও। আচ্ছা কেন? আমার ঢপেও পানি নেই। আচ্ছা, হ্যাঁ,
আচ্ছা, সবাই শুনতে পাচ্ছ আমাকে? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে যেখানে ছিলাম, তাই বলছে যে একজন শোয়ালো, এটা গল্পটা ওখানে ইয়া করতে পারলাম না। তাহলে দেখো, লাইক আ শোয়ালো ইন দ্য ফ্লেম, যেমন করে একটা শোয়ালো নিজেকে রিফাইন করার জন্য আগুনে ঝাঁপ দেয়, ঝাঁপ দিয়ে সে নিজেকে মৃত্যুর মুখে ঢেলে দেয়, এবং এভাবেই সে মনে করে যে সে হয়তোবা পিউরিফাইড হয়েছে, হ্যাঁ, তার সকল ইম্পিউরিটি হয়তোবা চলে গেছে। তো ওরকম যে কোনো একজন ব্যক্তি বা এখানে ইন্ডিভিজুয়ালকে বোঝাচ্ছে যে কী করছে, যে নিজেকে শোধরানোর জন্য, যে নিজেকে হয়তোবা কি বলবো, যে জীবনের শেষ সময়ে এসে, জীবনের শেষ সময়ে এসে নিজেকে কী বলবো, মোরাল যে অপরাধ, ইমোরালিটি, তাই না, করাপশন, অধর্ম ইত্যাদি ইত্যাদির মাধ্যমে আমরা যে অপরাধগুলো করেছি, সেই অপরাধগুলো, ওই যে বললাম যে পিছনে দেখতে পাচ্ছি কি একটা ড্রাই প্লেন হিসাবে, তাহলে আমার পিছনে পড়ে আছে অতীত, সে অতীতটাকে হয়তো শোধরানোর জন্য চেষ্টা করা হয়, কিন্তু সেই শোধরানো কি আর করা যায় বলো? সেটা কি আর সম্ভব? শোধরানো যাবে? না স্যার। তাই বলছে দেখো যে দ্য প্রিন্স, এখানে গেল কোথায়, এখানেও একটা ইয়ে আছে, লা প্রিন্স, তার মানে এটা দিয়ে বলছে দ্য প্রিন্স অফ অ্যাকুইটেন অ্যাট দ্য ডেস্ট্রয়েড টাওয়ার। তাহলে দ্য প্রিন্স অফ অ্যাকুইটেন সে কি বলছে, যে এখন যে হচ্ছে একসময় প্রিন্স ছিল, সে এখন যে টাওয়ার তো ধ্বংস হয়ে গেছে, ঠিক আছে? তো এখানে বিভিন্ন গল্পের ছোট ছোট রেফারেন্স আনা হয়েছে, যে একসময় যে প্রিন্স ছিল তার অবস্থা কি এখন, হয়তোবা যুদ্ধে দেখা যাচ্ছে তার দেশ শেষ, তার টাওয়ার পুরো ডেস্ট্রয়েড হয়ে গেছে। এটা ঠিক অনেকটা আমাদের ওই যে একটা কবিতা পড়েছিলাম, ওজিমান্ডিয়াসের কথা মনে আছে? ওজিমান্ডিয়াস, তা সেই ওজিমান্ডিয়াসের হয়তোবা তার মূর্তি আছে, কিন্তু সেটা ফ্র্যাগমেন্টেড, ভাঙা, তার রাজ্য পুরো শেষ হয়ে গেছে, বালুময়, কিন্তু তার এক সময় একটা নাম ডাক ছিল, ক্ষমতা ছিল, কিং অফ দ্য কিংস বলা হচ্ছিল। তাহলে কি তার অবস্থা কি সেরকম আছে বলো? সেরকম অবস্থা নেই, তাই বলছি মূর্তিটাও ভেঙে গেছে, শুধু নিচের টুকু, ভিত্তিটুকু আছে। তাই বলছি দেখো, দিস ব্রোকেন পিসেস আই হ্যাভ গ্যাদার্ড টু সাপোর্ট মাই রুইন্স, এবং বলছে কি যে দিস ব্রোকেন পিসেস আই হ্যাভ গ্যাদার্ড টু সাপোর্ট মাই রুইন্স। ব্রোকেন পিসেস মানে এই যে আমার হয়তো পিছনের যে ইতিহাস, যে গল্প, যে কাহিনীগুলো আছে, হয়তো খণ্ড খণ্ড দেখতে পাচ্ছি, যে নিজেকে সাপোর্ট করার জন্য একটু একটু করে তুলছি বা বাঁচাচ্ছি। ঠিক প্রিন্স যেমন মনে করো ডেস্ট্রয়েড টাওয়ারে পড়ে আছে, সে এখন নিজেকে বাঁচাতে হলে কি করতে হবে, তাকে কোনো না কোনো একটা সাপোর্ট ধরতে হবে, তাই না, কোনো কিছুকে কেন্দ্র করে তাকে বাঁচার চেষ্টা করতে হবে। কিন্তু সেই জিনিসগুলো কি আর তাকে বাঁচাতে পারবে শেষ পর্যন্ত বলো? হয়তো বাঁচাতে পারবে যদি শক্তিশালী হয়, না হলে হবে না। তা বলছে সো আই উইল প্যাচ ইউ আপ। দেখো এখানে আরেক নাম আসছে, হিরোনিমো ইজ ম্যাড এগেইন। মানে এখানে দেখানো হচ্ছে কি যে যখন মানুষ মোরালি ব্রোকেন হয়ে পড়ে, যে যখন শেষের দিকে এসে মানুষ বুঝতে চেষ্টা করে যে আমার কিছু করার দরকার ছিল, অনেক ভুল করেছি, অনেক অপরাধ হয়েছে, সে তখন চেষ্টা করে, জোড়া তালি দিয়ে হলেও নিজেকে সাপোর্ট করার চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত হয়তো সেই সাপোর্টটুকুও কাজ করে না। ঠিক যেমন করে এখানে একটা রেফারেন্স দেওয়া হয়েছে, বিশেষ করে এই রেফারেন্সটা এনে আনা হয়েছে তোমার ওই যে থমাস কিডের একটা ইয়া ছিল না, স্প্যানিশ ট্র্যাজেডি, ওটা হয়তো পড়া হয়নি যেহেতু রেফারেন্সগুলো এই জন্য, মানে এই কবিতাতে অনেক রেফারেন্স। দেখো এখানে কি বলতে চাচ্ছে, দেখো ইট রেফার্স টু দ্য ক্যারেক্টার হিরোনিমি অফ ফাদার ড্রিভেন টু ম্যাডনেস বাই দ্য মার্ডার অফ হিজ সান। মানে তার ছেলের মার্ডারে সে পুরো ম্যাড হয়ে গেছে, যখন কোনো ক্ষতি হয়ে যাবে, সেগুলো দিয়ে নিজেকে হয়তো বা কখনো কখনো আমরা
ওই যে প্যাচ আপ করতে থাকে, প্যাচ আপ মানে কি জোড়াতালি দিয়ে বাঁচার চেষ্টা করাতে থাকি, কিন্তু সেটা হয়তো বা শেষ পর্যন্ত হয় না। ইন দ্য কন্টেক্সট অফ দ্য ওয়েস্টল্যান্ড দিস লাইন অ্যালং উইথ আদার এলিশন কন্ট্রিবিউট টু দ্য পয়েন্টস ফ্র্যাগমেন্টেড অ্যান্ড ডিসইলিশন পোর্ট্রেয়াল অফ মডার্ন ম্যান, suggesting a descent into madness or despair in the face of a broken world. হ্যাঁ, যে চেষ্টা করছে মানুষ। হ্যাঁ, এলিয়ট ইউজেস দিস লাইন অ্যালং উইথ দ্য ফ্রেজ, দেখো, হিরোনিমোস ম্যাড এগেইন টু এভোক আ সেন্স অফ প্রোফাউন্ড সাফারিং অ্যান্ড ব্রেকডাউন অফ রিজন, মানে কি যতই আমরা চেষ্টা করি না কেন শেষ পর্যন্ত এসে আমরা হয়তো নিজেদেরকে আর বাঁচাতে পারবো না, আমার রিজনও তখন কাজ করবে না। হ্যাঁ, এইটা বোঝাতে বার করা হয়েছে যে আমরা চাচ্ছি, হ্যাঁ, যে আমরা ব্রোকেন পিসগুলোকে গ্যাদার করে সাপোর্ট করার চেষ্টা করছি, ঠিক যেমন করে দ্য প্রিন্স অফ অ্যাকুইটেন ডেস্ট্রয়েড টাওয়ারে নিজেকে বাঁচানোর জন্য যেমন চেষ্টা করবে, সোয়ালো, তাই তো, যেমন আগুনে ঝাঁপ দিয়ে, হ্যাঁ, নিজেকে, হ্যাঁ, মানে বাঁচানো, মানে তার আত্মাটাকে বাঁচানোর জন্য চেষ্টা করবে, ঠিক যেমন করে কি বলবো, ডক্টর ফস্টাসের কথা মনে আছে তো নাকি? ডক্টর ফস্টাস কি বলছিল, যে গেভ দ্য আর্থ, মাটিকে বলতেছে তুমি ফাঁকা হয়ে যাও, আমি তার ভিতরে ঢুকে যাই, তাই তো? আর কি বলতেছে, যে তুমি আমাকে একদম, মানে একদম অ্যাটমের মতো করে ফেলো, হ্যাঁ, বিন্দু বিন্দু করে ফেলো, দিয়ে পানির মধ্যে মিশিয়ে দাও সাগরের পানির সাথে, যাতে আমাকে ওই মেফিস্টোফেলিস এরা এসে যেন খুঁজে না পাই, নাকি আমাকে যেন খুঁজে না পাই, মানে কি এখানে কি করার চেষ্টা করা, বলো কি করার চেষ্টা করতেছে সে? শেষ সময় এসে আমরা আসলে কাকে বাঁচাতে চাই বলো তো? কাকে আমরা বাঁচাতে চাই? মনে করো তুমি অপরাধ করেছো, শেষ সময় এসে কাকে বাঁচাতে? আমরা বডিকে বাঁচাতে চাই? হ্যাঁ, বলো। শেষ পর্যন্ত এসে আমরা কাকে? আমরা তো বৃদ্ধই হয়ে গেছি, মারাই তো যাব, কিন্তু এত হতাশ হওয়ার কি আছে? বরং সেই সময় তো আরও বেশি শান্তি পাওয়া উচিত। যখন ইয়ং টিয়ং ছিলাম তখন মৃত্যু টিত্যু হলে পারে একটু ভাবতে পারতাম যে এত কথা না মরলে ভালো হয়, কিন্তু আমার বডি শেষ হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছি, তা মরেই তো যাবো আর কিছুদিন পর, তাহলে এত হতাশ হওয়ার আছে কি? কাকে বাঁচাতে চাচ্ছি আসলে আমরা? শেষ পর্যন্ত আমরা আমাদের সোল বা আত্মাকে, যেমন করে ডক্টর ফস্টাস বাঁচাতে চেয়েছিল, তাই তো? পাগল হবে কেন? ম্যাকবেথ কেন পাগল হবে বলো? ম্যাকবেথের ওয়াইফ কেন পাগল হলো? পাগল হওয়ার মানেটা কি? কি দরকার ছিল পাগল হওয়ার? লেডি ম্যাকবেথ পাগল হবে কেন? পাগল হওয়ার কি দরকার ছিল বলো? কোনো দরকার ছিল পাগল হওয়ার? যখন বুঝেছে যে পাপ হয়েছে, আত্মা কলুষিত হয়ে গেছে, তখন নিজের ভিতর যে খারাপ লাগা কাজ করে নিজেকে বাঁচানোর জন্য। তা সেটা সে লেডি ম্যাকবেথ কি করেছিল শেষে বলো? সুইসাইড করলো, তাই না? সুইসাইড করলো। কি দরকার ছিল সুইসাইড করার? হ্যাঁ, কি দরকার ছিল? ম্যাড কেন হলো বলো? অনেকভাবেই তো সে বাঁচানোর চেষ্টা করলো, হ্যাঁ, রক্ত টক্ত ধুয়ে ফেললে এইসব হয়ে যাবে, হ্যাঁ, কিন্তু ম্যাড হয়ে গেল কেন? ওই যে একটাই, হ্যাঁ, সবাই দেখো শেষ মুহূর্তে এসে ওটাই সবাই চায়, হ্যাঁ, কেউ আগুনে ঝাঁপ দিয়ে নিজেকে পিউরিফাই করার চেষ্টা করে, কেউ ভাঙ্গা নৌকার, হ্যাঁ, দু একটা কাঠ ধরে বাঁচার চেষ্টা করে, কেউ তার অতীতগুলোকে মিলিয়ে টিলিয়ে দেখে, অপরাধ এগুলোর সাথে মিলিয়ে প্রার্থনা করে, হ্যাঁ, শোক করে, সবাই তার আত্মাকে বাঁচানোর চেষ্টা করে শেষ পর্যন্ত। আর এই বাঁচানোর জায়গাটা শেষ পর্যন্ত এসে এই তিনটা জিনিস, তাই বলছে যে এই তিনটা জিনিস, হ্যাঁ, আমাদেরকে মোরালি আমাদেরকে আবার বাঁচাতে পারে। ঠিক আছে, যদি এই তিনটা বিষয়কে আমরা খেয়াল করি, তাহলে দত্ত, দায়াদেভাম অ্যান্ড দামায়াত্তা, এইটুকু বলার পর যে তুমি যাই করো আর তাই করো, জীবন চলার পথে প্রথম ব্যাপারটা হচ্ছে নিজেকে নিয়ন্ত্রণ করা, কন্ট্রোল করা, তাই না? সহানুভূতি প্রকাশ করা। তুমি যদি অন্যের প্রতি সহানুভূতিশীল হও তাহলে তোমার সে আত্মাটার পরিচর্যা হবে, তুমি সেগুলোকে বুঝতে পারবা। এখন এই সহানুভূতিশীল হওয়া বলতে আসলে কি বলতে যাচ্ছে? সহানুভূতিশীল বলতে আমরা কি হতে পারি? কিভাবে সহানুভূতিশীল হব? কি করে? মানে একজন ব্যক্তি অপরাধ কর্ম করতেছে, তাকে মেনে নিব, এই তো? কিভাবে আমরা তার প্রতি সহানুভূতি দেখাতে পারি? কিভাবে দেখাবো সহানুভূতি? দেখাবো স্যার যে জেনারসিটি, জেনারাস বিহেভিয়ার বা উদারতা এরকম থেকে, সেটা কিভাবে সম্ভব?
সেটা কিভাবে করা যায়? স্যার সেটা সম্ভব স্যার, নিজেকে কন্ট্রোলে রেখে মানে এক্সপেক্ট করার যে ব্যাপারটা, বা অনেকেই আমরা তো বর্তমানে দেখি যে নিজের স্বার্থ হাসিলে আপনার অন্যের উপরে যাই হোক, মানে আমাদের নিজেরটা ঠিক করার জন্য বা নিজের কোনো মানে এরকম ব্যাপারটা, সে অ্যাডভান্টেজের জন্য চেয়ারম্যান যে মনে কোনো করো, পদক্ষেপ নিয়ে থাকি, হ্যাঁ সেটাকে একটু লেসেন করা। আচ্ছা মনে করো আমি চেয়ারম্যান, তাই না? এখন সরকার থেকে কিছু গরিব মানুষের মানে কিছু বৃদ্ধদের জন্য ভাতা করা হয়েছে, তাই তো? ভাতা দেওয়া হবে মাসে 3-4 মাস পর পর, হয়তো 2500-2600 টাকা দেওয়া হবে। তা চেয়ারম্যানের কাছে সুযোগ এসেছে, এখন চেয়ারম্যানের মাধ্যমে বিক্রি করা হবে নাকি, মানে দেওয়া হবে। তা প্রত্যেকটা এলাকা ভিত্তিক মেম্বারকে দেওয়া হয়েছে কার্ড। এখন মেম্বাররা কি করবে, খুঁজে খুঁজে দেখবে যে কোন কোন এলাকায় বৃদ্ধ মানুষ আছে, তাদেরকে কার্ড দেওয়া, অসহায় মানুষ আছে তাদেরকে দেওয়া হবে। এখন মনে করো দেওয়া হবে 100 জনকে, এই 50 জনকে, কিন্তু ওখানে বৃদ্ধ মানুষ আছে 100 জন। এখানেই তো সুযোগ সহানুভূতি দেখানো নাকি? মেম্বার বলল কি যে কার্ড নিতে হলে সবাইকে 200 টাকা করে দিতে হবে, তাহলে 200 টাকা করে দিলে তোমাকে একটা কার্ড দেওয়া হবে, যে কার্ডে তুমি মাসে 700-800 টাকা করে পাবা। হ্যাঁ, আমি তো খুশি হয়ে গেলাম, তাই তো? আমি বৃদ্ধ মানুষ, আমি খুশি হয়ে গেছি যে কি ভালো মেম্বার, কি ভালো চেয়ারম্যান, যে 200 টাকার বিনিময়ে আমাকে একটা কার্ড করে দিয়েছে, যে কার্ড দিয়ে আমি প্রতি মাসে 500-700 করে টাকাটা পাবো। এই তো, এটা তো সহানুভূতি নাকি? কত দয়া দেখা না দেখালাম, স্যার, 200 টাকার বিনিময়ে আমি তাকে, হ্যাঁ, 700-800 টাকার কাজ করে দিলাম। এটা যেন আমার দয়া, হ্যাঁ, ওই চেয়ারম্যান দয়া দেখালো, তাই তো? ওই মেম্বার তাকে দয়া দেখালো, এই তো। হুম, নাকি বলো? না স্যার, হ্যাঁ, না স্যার, মেম্বার তো আরো মানে করলো, সেটা প্রতারণা কাইন্ড অফ করলো, কারণ ওইটা এটাই তো, তো আমরা তো দয়া সরকারি বলতে আমাদের তহবিলের তো, টাকা। আমরা তো দয়া বলতে এখন এমনটাই বুঝছি, দয়া বলতে মনে হচ্ছে যেন সে তার নিজের জায়গা থেকে এনে দিচ্ছে। ব্যাপারটা এরকম মনে হচ্ছে। হ্যাঁ, তো এখন দেখো, এই যে বিষয়টা একটু ভাবো, যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিছু নিয়মকানুন করতে চাচ্ছে, তাই তো? এটা কি খারাপ বলো? না স্যার, এটা খারাপ হবে কেন? এটা এটা কি স্যার খারাপ? অবশ্যই কার্যকারী। হ্যাঁ, না স্যার, কিন্তু আমরা কত মানে চারিদিকে যেন এক ধরনের হইচই উঠে গেছে। হ্যাঁ, হইচই উঠে গেছে যে কী করতেছে এগুলো। হ্যাঁ, এগুলো দরকার কি? আমাদের পড়াশোনা নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের পড়াশোনা শেষ হয়ে যাচ্ছে, এরকম দেখি তো অনেক। বিশেষ করে আমাদের স্টুডেন্টরা, বেশ এখন গার্জেনরাও আমাদেরকে কল টল দিচ্ছে যে ইনকোর্স নিচ্ছি তো, এরকম দিয়ে, স্যার এটা কেন করা হচ্ছে, এগুলো করতে গেলে তো ছেলেমেয়ের পড়াশোনা নষ্ট হয়ে যাবে, হ্যাঁ, পড়াশোনা শেষ হয়ে যাবে। তাহলে কি চাই আমরা? ঠিক আছে, তো এই তো, এভাবেই তো আমরা দয়া দেখাবো। তাহলে কি হবে, জিন কোর্স পরীক্ষা বাদ দিয়ে দিই নাকি? যে তোমরা না এসেই সবাই 20-20 দিয়ে দিব, এই তো দয়া হবে না? স্যার হেভি ভালো, দেখছো আমাকে 20-20 দিয়ে দিয়েছে, হ্যাঁ, ভালো হবে না? কি বলো? স্যার তাহলে দয়া দেখানো কোনটা স্যার, একটু বলে দেন স্যার। দয়া দেখানো কোনটা, ওটাই তো কথা, যে আসলে আমরা আমরা তো দয়াটাকে এটাই মনে করতেছি, দয়াটা আসলে কোনটা? হ্যাঁ, আর বর্তমান আসল দয়া যে কোনটা আমরা তো সেইটাই জানি না। সেটাই তো বলতেছি, যে আমরা তো এই দয়া দেখেই অভ্যস্ত, যে মিলন স্যার আমাকে 20-এর ভিতর 20 দিয়েছে, জানিস? হ্যাঁ, মিলন স্যার হেভি ভালো, হ্যাঁ, অথবা ক্লাসে নাগুলো কিচ্ছু বলে না, হেভি ভালো। আর একটু বকাঝকা দিলে এই শুধু খ্যাঁকায়, শুধু ইয়া করে, হ্যাঁ, এরকম। তাহলে দয়া কোনটা, দয়া কোনটা? হ্যাঁ, শর্ট নোট তোমাকে ম্যানেজ করে দিব, তাই না? শর্ট করে দিব, অন্যায়কে সাপোর্ট করলেই দয়া স্যার। দয়া। হ্যাঁ, দয়া যে কোনটা ওটাই প্রশ্ন। ঠিক আছে, একটা চিন্তা করো, মানুষকে দেখে আমার মায়া, আমি মানে ব্যাপারটা এরকম, কয়েকটা উদাহরণ বলি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স। মনে করো যে আমার একটা মানে ছোটোবেলাকার বন্ধু ছিল আর কি, পড়াশোনা ঠিকমতো করেনি, তো আমাদের ওই একটা বাসা মোটামুটি আমরা 2 ভাই মিলে করতেছিলাম। তো ওখানে আমার এই বন্ধুটা আবার একটু ওই মানে ওই মজুরির কাজ, বন্ধু বলবো না, তত ছোটোবেলায় ছিল আর কি। তো সে কাজ করতেছে, তো দেখে খুব কষ্ট লাগতেছে। তা আমি
দেখলাম যে মানে সে খুব অসুস্থ, পরিবারে নাকি খাওয়া দাওয়া ঠিকমতো পায় না, এরকম শুনলাম। তো আমি কোনোভাবে তাকে ওই 1000-1500 টাকা দেওয়ার জন্য দিলাম। পরে শুনি যে তার এই অভাবের জন্য সমস্যা আছে। সমস্যাটা কি? সে শুধু খায়, সে যা ইনকাম করে দিনে পরিবারকে তো ঠিকমতো দেয় না। সে নিজের মতো করে হোটেলে হোটেলে যায়, চা নাস্তা খায়, মাছ মাংস খায়, দিয়ে চলে আসে। তার মেয়ে আছে, ছেলে আছে, ওদের নিয়ে সে ভাবে না। বুঝতে পেরেছো? তাহলে তাকে কি আর আমার দিতে ইচ্ছা করবে বলো তো? না স্যার। হ্যাঁ, তাহলে প্রথম যখন আমি তাকে দেখলাম, অনেক দেখলাম, এমনি মায়া টায়া লাগে, একদম মনে যেন না খাওয়া অবস্থা এরকম। সে শুধুমাত্রই এমন জিনিস খায় জানো, যেটা জিভে ভালো লাগে, এই জাতীয় জিনিস সে টাকা পয়সা নষ্ট করে। তারপর থেকে তো দিতে ভালো লাগবে না। তাহলে তুমি এরকম অনেকজনকে আমি দেখেছি, বা দেওয়ার পর পরবর্তীতে আর দিতে ভালো লাগে না। হ্যাঁ, কারণ প্রত্যেকটার পিছনে একটা কারণ আছে, তার এই অবস্থানের পিছনে একটা কারণ আছে। হ্যাঁ, যে তারা এরকমটা কেন হচ্ছে এরকম, কোন জায়গায় তুমি সহানুভূতিটা শেয়ার করবা, কোন সময়? আমি নিজেই মাঝে মাঝে এইগুলো যখন পড়ি তখন অবাক হয়ে যায় যে আমার কোন জায়গাটায় আসলে সহানুভূতিশীল হওয়া দরকার। যাই হোক, কেউ বিপদে থাকলে, তাই না, তাকে কিছুটা হেল্প করা দরকার। হ্যাঁ, এখন আমার বন্ধু এসেছে, যে বন্ধু আমাকে 10,000 টাকা ধার দিতে হবে, আমি খুব বিপদে আছি, তাই তো, তাকে দিয়ে দিলাম। এবার বিপদে তুমি পড়ে গেলা। কি বিপদে পড়লা বলো তো? বলো, তোমার বন্ধু। টাকার পাওয়া যাবে, হ্যাঁ, এবার তুলতে পারছি। তুমি কি বিপদে ছিলা, তার থেকে মহা বিপদে এবার তুমি। বুঝতে পেরেছো? মানে তখন মনে হবে যে তুমি বিপদে পড়োনি, তাকে তুমি টাকাটা ধার দিয়ে বিপদে পড়ে গেছো। কেন? তার স্মৃতিশক্তি কমে যাবে, যে তুমি আসলে তার কাছ থেকে টাকা ধার নিয়েছিলে কিনা। তোমার ফোন নাম্বার ভুলে যাবে, তুমি কল দিলে তোমার কলটা ধরবে না। ঠিক আছে তো? রাস্তায় দেখা হলে চোখের জ্যোতি কমে যাবে, কারণ তোমাকে দেখেও না দেখার ভান করবে। যে বন্ধু দেখলেই গলা জড়িয়ে ধরতো, তাকে তুমি রাস্তায় দেখলেও তোমাকে আর দেখতে হবে, তুমি জোর করে কথা না বললে সে তোমাকে আর চিনতে পারবে না। এরকমভাবে অনেক অসুস্থতা হয়ে যাবে তার। তুমি সহানুভূতি দেখাতে গিয়ে তুমি তার তো বিপদ বাধাই দিয়েছো, যে কি করবা। বুঝতে পেরেছো? বর্তমান সময়ে সহানুভূতির জায়গাটাই যেন নেই। আমি আমার দিক থেকে যেটা বলতেছি, যে তুমি যে সহানুভূতি দেখাবে একজনকে, সেই জায়গাটাই যেন নেই, বর্তমানে শেষ হয়ে গেছে। তুমি বিশ্বাস করতে পারছো না, তুমি যে ভিক্ষুককে ভিক্ষা দিচ্ছ, সেই ভিক্ষুকের সাথে তুমি কিছুক্ষণ কথা বলো, তোমার রাগ লাগবে, তার চিন্তা ভাবনা, তার কথাবার্তা শুনে তোমার মাথা গরম হয়ে যাবে। হ্যাঁ, মানে এখন সব হচ্ছে ভবের পাগল। একটা কথা আছে না, ভবের পাগল, বুঝো? ভবের পাগল কি? সবাই আমরা যার যার সাঙ্গ করতে যাচ্ছি। হ্যাঁ, ভবের জিনিস, টাকা পয়সা ইনকাম করে, হ্যাঁ, চালাকি করে হোক, কষ্ট করে হোক, নিজের মতো করে। এখনকার ফ্যামিলি ব্রেকিংটার কারণটা কি বলো তো? এত পরিবার ভেঙে যাচ্ছে কেন? কারণটা কি? পরিবার ভাঙার কারণটা কি বলো? এগুলো কি সবগুলোই কি এক একটা এই বিষয়কে নির্দেশ করছে না, যে আমরা সহানুভূতিশীল নই, হ্যাঁ, আমরা আত্মনিয়ন্ত্রণ করতে পারি না, হ্যাঁ, সব কিছু স্বার্থ, কম্প্রোমাইজেশন যেন নাই, কম্প্রোমাইজ করতে পারছি না। ধর্মীয় ব্যাপারটা তো অনেক দূরের ব্যাপার, ধর্মকে তো আমরা টাচই করতে পারিনি, সেটা যাই বলি না কেন। কেমন? মনে করো তুমি পরীক্ষার হলে, একটা মেয়ে বা একটা ছেলে পরীক্ষার হলে, মেয়েটা বোরকা পরে গেছে, পুরো চোখ মুখ ঢাকা, কিন্তু সে কি করতেছে বলো? কি করতেছে সে? মোবাইল দেখে লিখছে, বোরকার সিস্টেমটাকে ইউজ করে সে নকল করতেছে। ঠিক আছে, তাকে মুখ খুলতে বললে বলছে না, তার ধর্ম চলে যাবে, তার ক্ষতি হবে, কারণ ধর্মে নিষেধ মুখ দেখানো। কিন্তু সে ঠিকই মুখ ঢেকে আবার কথা বলতেছে। ঠিক আছে, আজকে দেখলাম, আজকে হলে পরীক্ষার ডিউটিতে দেখিছে প্রত্যেকটা মেয়েই বোরকা পরা আছে, হিজাব পরা আছে, কিন্তু
অমনি অন্যের দেখে দেখে লিখতেছে। তাহলে কি আমরা ধর্ম আর অপরাধটা কি পাশাপাশি নিয়ে চলছি না? বলো, তুমি যখন ধর্মের বেশ ধরে আছো ভাই, তখন তুমি ফেল করো না করো, তুমি ধর্মটা ঠিক রাখবা। তো অন্যের দেখে টুকলি করাটা কি? বলো, এটা কি ভালো? হুম? না হ্যাঁ, তাহলে তুমি করতেছো কে? তোমাকে মুখ খুলতে বললে তুমি মুখ খুলছো না, অথচ তুমি কথা বলতেছো। সাউন্ড কোত্থেকে আসে? সবাই দেখি মুখ ইয়া ঢেকে কথা বলতেছে। হ্যাঁ, আবার মুখ খুলতে বলে না স্যার মুখ খোলা নিষেধ। আরে বাবা, ধর্মবাজ তুমি, খুব ভালো। ধর্ম তো আমরাও বুঝি কারে কয়, কীভাবে পালন করতে হয়। আরে বললামই তো যে ধর্ম অপরাধ সব একসাথে নিয়ে চলতেছি আমরা। আরে যখন ধর্মই মানে, তাহলে ধর্ম বাদ দে, অধর্মই কর। ভণ্ড তো হওয়া ক্ষতিকর জিনিস, ভণ্ডটা সবচেয়ে বেশি খারাপ জিনিস। অধার্মিকের থেকে ভণ্ডামি অনেক বেশি। বলে সেইখানে তো কিছুই না। মানে পরে কি স্যার আপনি সহানুভূতিশীল হয়েছিলেন নাকি স্যার খাতা নিয়ে নিয়েছেন? হ্যাঁ বলো। স্যার পরে কি আপনি সহানুভূতিশীল হয়েছিলেন নাকি খাতা নিয়ে নিয়েছেন? টাকা? আরে আমি তো বিপদে পড়ে বলছি আছি, আমি তো বিপদে পড়ে খাতা আছি। স্যার, খাতা। ও খাতা না, আমি এক স্যারকে বললাম যে স্যার, ও নিয়ে আবার ইয়ে, তো আমি স্যার বললাম, স্যার দেখেন আপনি একটু তাকান তো এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায়, যে এই যে আমার কথা কি জানো, আমার শুধু একটা মনে হয় যে শিক্ষা ব্যবস্থা এমন হওয়া উচিত যে অপরাধ করার সাথে তাকে বাদ, তার শিক্ষা ওখানেই বন্ধ, তাকে আমি উপরে উঠতেই দেবো না, আর ও বন্ধ। মনে হলো যে কান ধরে সব বার করে দিয়ে জায়গায়, যে এদের এখানে তো তারা উপরে উঠছে, তার তো ধর্ম এবং ইয়ার সাথে করে নিয়ে উঠতেছে। আমাকে তো সহানুভূতি দেখাতে হলো, কি কারণে? বারবার চিৎকার আর কতবার করা যায় বলো? খাতা নিয়ে 2-1বার দাঁড় করায় রাখলাম, তাও কাজ হয় না, অমনি কথা বলে। স্যার, তাহলে স্যার এগুলা স্যার মানে সমাধান কি হতে পারে স্যার? আমরা মানে বাঁচবো কিভাবে তাহলে? আসলে এত ঝামেলা, আমরা তো নিজেদেরকে বুঝতেইছি না যে আমি কোথায় দেখাবো কোথায় না দেখাবো, এবং পরক্ষণে নিজেই কোশ্চেন বিদ্ধ হয়ে যাচ্ছি যে আসলে আপনি যাকে হেল্প করলেন পরে দেখলেন যে, পরে মনে হচ্ছে যে তাকে তো আমার হেল্প করাটা ঠিক হয় নাই। পরের দিক আবার থেকে আর একটা করছি না, পরের থেকে আর করবো না তাকে। ফিলিং আসতেছে নিজের প্রতি যে হ্যাঁ, কি করছি। বোকা হয়ে যাচ্ছে, মানে নিজেকে বোকা মনে হচ্ছে তখন। তাহলে এখানে বাঁচার উপায় কি স্যার? বাঁচার কোনো উপায় নেই তো, ওই তো বললাম যে পুরো ওয়েস্টল্যান্ড, তুমি এখান থেকে বাঁচবা কেমন করে? কিছু করার নেই। তুমি যাকে দয়া দেখাতে যাচ্ছ সে তো আসলে দয়ার যোগ্যই না। স্যার আমি ছোট একটা কথা শেয়ার করি। হ্যাঁ বলো। আমার যখন বিয়ে হয় তখন আমার শাশুড়ি আমাকে বলতেছে একদিন যে আমি তখন ওইখানে যে টুকটাক আশেপাশের পোলাপান পড়ানো শুরু করি, মানে কম টাকায়, তো গরিবের আর কি বাচ্চাদের, তো তখন আসে ওনরা, তো জুতা পাই দিয়ে দেখা গেছে উঠে যায় ঘরে। তো উনি বারবারই সবকিছুতে বলে যে গরিব মানুষ হচ্ছে ম্যানার্স বুঝে না। তো তখন বিষয়টা আমার কাছে খারাপ লাগলেও পরে উনি আর কি উদাহরণ দিয়ে বলতো যে দেখো ওদের কত অভাব, বাজার করে টাকা নেই, থেকে টাকা হাওলাত নিল, অথচ 2 দিন বসে আছে, কাজ খুঁজে নিচ্ছে না। এখন আমি তো বলছি যে এমন হয়েছে, দেখো এরকম আমি টিউশনি যখন করাতাম, একটা পরিবার ছিল, তো মনে করো মোটামুটি বাবা বিদেশ থাকতো, সৌদি আরবে কাজ করতো, তো সেই হিসাবে টাকা পয়সার সমস্যা ছিল। তো আমাকে বললো, আমি মোটামুটি আমার এক ফ্রেন্ডের আদলে টিউশনটা পাওয়ার পর ওকে আমি কম টাকা দিয়েই পড়াতাম, বুঝতে পেরেছো? মনে করো যদি 50%-এরও কম, মানে এরকম আর কি দিয়ে আমি তাকে পড়াতাম, এবং পড়িয়েছি সব সাবজেক্টই তাকে পড়িয়েছি। বিসিএসের ভাইভার সময় আমার যখন কয়েকদিন মিস হলো, কথা বুঝতে পেরেছ? যেহেতু আমার ভাইভার প্রিপারেশন নিতে হবে, মাঝে মাঝে আমার একটু মিস হওয়া শুরু হলো, আমি একটু মিস করে যেতে পড়ার জন্য, আমি পরে আবার ওটা পুজাই দিই। এই নিয়ে একদিন আমি মনে হয় কোনো কারণে যেতে পারিনি, তো তার আগে এমনি বলে আসতাম, ওই দিন হয়তো বলা হয়নি, সে মোটামুটি আমার বাসায় চলে আসছে, এসে ঝগড়া করতেছে, ঠিক আছে? তো তাই আমি বললাম যে দেখেন আমার একটু পড়া আছে, আমি তো পড়িয়েছি, আমি তো পড়াগুলো মেকআপও করে দিই, আজকে হয়তো একটু আমার মিস হয়ে গেছে। সে এরকম, হ্যাঁ, যে কি ভাত ছড়ালে কাকের অভাব হয় না, হ্যাঁ, এইরকম মোটামুটি সে যা শুরু করলো। আমি তো আরও পড়াই, আমি দেখেছি যাদের প্রতি অতিরিক্ত সহানুভূতি দেখানো হয় না, আমার অভিজ্ঞতা মতে তাদের দ্বারাই সবচেয়ে অসহানুভূতির শিকার হবা তুমি।
তুমি মনে করো কোনো একটা রিক্সাওয়ালাকে, তুমি মনে করো বাজারে আসা যাবো, তুমি তাকে 20 টাকার জায়গায় তুমি 30 টাকা দাও প্রতিদিন। হ্যাঁ, তুমি তাকে কোনোদিন বলোনি, জাস্ট তোমার ভালো লাগে তাই তুমি 30 টাকা করে দাও তাকে। এরকম একটা সরাসরি এক্সপিরিয়েন্সের কথাই বলছি। তা কোনো একদিন মনে করো তোমার কাছে 20 টাকা আছে, 30 টাকা নাই, ঠিক আছে? তখন তুমি যখন তাকে 20 টাকা দিবে, তখন সে কি নিবে 20 টাকা, বলো তো? কি মনে হয়? না স্যার, এরকম একটা হয় স্যার। সে বলতেছে স্যার, ওই যে তার ভাড়া নাকি কম হয়ে গেছে, বুঝতে পেরেছো? তার ভাড়া নাকি কম হয়ে গেছে, কারণ আমি তাকে 10 টাকা কম দিয়েছি। এই জন্য আমার এখন কথা কি জানো, যদি কাউকে হেল্প করতে চাও তো বুঝাই দিতে হবে আমি তোমাকে একটা হেল্প করতেছি। হ্যাঁ, তোমাকে দেখাই দিতে হবে, বুঝাই দিতে হবে তুমি তাকে হেল্প করতেছো। আর লোকজনকে আমি একটা জিনিস বুঝেছি যে গোপনে হেল্প করার প্রয়োজন আমরা বলে থাকি, কিন্তু মানুষ স্বীকার করে না, বুঝতে পেরেছো? মানুষকে হেল্প করতে হলে ঢাক ঢোল পিটায় হেল্প করতে হয়, তারা স্বীকারই করবে না যদি তাকে হেল্প করে। স্যার কথাটা একদম ঠিক বলছেন। আমি তো এগুলো করে দেখছি তো, মানে যে মানুষকে তুমি করলা সে কিছু মনে রাখবে না, সে কিছু মনেই করবে না, মনে হয় এটা যেন তার অধিকার ছিল, ঠিক আছে? এটা যেন তার অধিকার ছিল। তুমি শহরে যে বললাম যে সিম্প্যাথাইজ, এগুলো কথা যখন আসে আমার কাছে এগুলো মনে হয় যে আমি সিম্প্যাথিটা কাকে দেখাবো, কাকে দেখাবো বলো? খুব কম লোকই আছে যারা এর যোগ্য। একটা লোককে একটা বলি, আমাদের গ্রামে একটা লোক আছে, সে একটু গরিব টাইপের, গরিব আর কি। তো ডাব বিক্রি করে সে মোটামুটি চলে। তো আমার একদিন তাকে আমার খুব খারাপ লাগতো যে তাকে হেল্প করার কথাও আমি ভেবেছি যে তাকে হেল্প করব। একদিন হয়েছে কি, আমার বাড়িতে ডাব পাড়া লাগবে, বুঝতে পেরেছো? ডাব পাড়া লাগবে, তো খুব জরুরি প্রয়োজন আর কি, খুব জরুরি প্রয়োজন। তো তাকে বলা হলো, সে আসতে পারবে না, ঠিক আছে? তো আমরা তাকে বললাম তোমাকে ডাব দেবো, টাকা দিব না, সে আসতে পারবে না কারণ তার খুব জরুরি কাজ আছে। আসলে জরুরি কাজ কিছুই নাই, সে কাজটা করবে না, করবো না, তাই করবো না, বুঝতে পারছো? তখন আমি বললাম যে তার অভাবী থাকার কারণ আছে, এই গরিবের পিছনে কারণ আছে, প্রত্যেকটা গরিব, আমিও তো গরিব ছিলাম, আমার বন্ধুরাও তো এখনও অনেকে গরিব আছে যারা আমার সাথে পড়াশোনা করেছে। কেন গরিব আছে সেগুলো তো আমি জানি, তারা কেন গরিব আছে বলো? তারা তো সময় ফুটানি মেরে বেড়াচ্ছে, হ্যাঁ, ফুটানি করে বেড়াইছে, প্রেম করে বেড়াচ্ছে, খুব বেশি বুঝে গেছিল, ভাব বুঝে গেছিল। এত পড়াশোনা করে কি হয়? এত পড়াশোনা কেউ করে? পড়াশোনা করে কে বড়লোক হয়েছে? হ্যাঁ বলো? যে তুমি যদি খুঁজে দেখো যে প্রত্যেকের গরিব থাকার পিছনে একটা কারণ আছে, হয় সে অলস, না হয় সে উড়লচণ্ডী, আর না হয় হচ্ছে সে মানে খোর কোনো কিছু, এরকম একটা কোনো না কোনো কারণ আছে। খুব কম লোকই আছে যারা আসলেই পরিশ্রমী বা কোনো একটা কারণে, যেমন হচ্ছে অসুস্থ হওয়ার কারণে জমি জায়গা বিক্রি করতে হয়েছে, এরকম খুব কম আছে, ঠিক আছে? এখন মানুষকে হেল্প করতেও কেমন জানি লাগে। সেদিন কিছুদিন আগে আমাদেরই একটা, আমি যখন হোস্টেলে ছিলাম, আমি একটা বোর্ডিং হোস্টেলে থাকতাম, সেটা তোমরা জানো। তো সেটা রাঁধুনি, বুঝতে পারছো? যে হচ্ছে তার রাঁধুনি ছিল, ওখানে রান্নাবান্না করতো। তার ছেলে মেয়ে তো একজনও ঠিকমতো মানুষ হয়নি, তিনি এখন তার ছেলে মেয়ে তাকে দেখে না, তার মানে সে এখন তার ওয়াইফকে নিয়ে একা থাকে। তার যে জমি জায়গাটুকু ছিল সেটুকু ঋণের দায়ে সব বিক্রি হয়ে গেছে, ঠিক আছে? বিক্রি হয়ে গেছে, কিস্তি সে মোটামুটি এদিক ওদিক রান্নাবান্না করে কোনো রকমভাবে চলতো। ইদানিং হলো কি, তার হাত ভেঙে গেছে, বুঝতে? কোনো একটা অ্যাক্সিডেন্ট করে না কি করে যেন তার হাতটা ভেঙে গেছে। এখন সে তো আর কাঠও কাটতে পারে না, রান্নাও করতে পারে না। তার জন্য একটা ভ্যান কিনতে হবে। তা ভ্যান কেনার জন্য সে কিছু টাকা ঋণ করছে, আর হচ্ছে কিছু টাকা হেল্পের প্রয়োজন। তো আমার তখন মানে হেল্প করতে গিয়ে মাথার ভিতর দুটা বিষয় কাজ করতেছে, যে এই মানুষটাকে কি হেল্প করা ঠিক হবে? আমি ভাবছিলাম এটা কি তার শাস্তি? কারণ আমি তো হোস্টেলে থাকা অবস্থায় দেখছি যে গরিব ছেলে মেয়ে যেগুলো হোস্টেলে থাকে তাদের যে রান্নাবান্না হয়, তাদের যে খাবার বাজার করে কেনা হয়, সেখান থেকে সে মারতো, সেখানে সে মেরে তার পরিবারকে খাওয়াতো। এটা কি তার অভিশাপ না? এটা কি তার শাস্তি না বলো তো? আমি খুব মানে বিব্রত অবস্থায় ছিলাম যে একে কি তার হেল্প করা আমার দরকার? আমি অবশ্য করেছি সেটা পরে, আমি ভাবছি ও যেমনটাই হোক, আমি তো আমার দিক থেকে করি।
ঠিক আছে? আরেকটা জিনিস বলি, কিছুদিন আগে আমার ওই যে আমরা একটা হোস্টেলে থাকতাম, তারই একটা ওয়ার্ডেন বলেছে এই কথাটা। তিনি এখন লিভার ক্যান্সারে আক্রান্ত। হঠাৎ করে শুনলাম কিছুদিন আগে যে ওনার লিভার ক্যান্সার হয়েছে। তখনই হঠাৎ করে আমার মাথায় আসলো যে আমি যে হোস্টেলে থাকতাম, তিনি এসেছিলেন জাস্ট একটা ব্যাগ নিয়ে এসেছিলেন আমাদের ওয়ার্ডেনগিরি করার জন্য। তারপর হলো কি, তিনি যখন গেলেন তখন কয়েকটা ট্রাক ভর্তি করে তিনি তার মালামাল নিয়ে গেলেন, যখন বদলি হয়ে গেল। ঠিক আছে? এবং এমনও হয়েছে যে আমরা যখন স্যারকে বলতাম যে স্যার আমরা ঘুরতে যাব, আমাদের পিকনিকে নিয়ে যেতে হবে, তো আমাদের সপ্তাহে একদিন করে ডিম দেওয়া হতো, মঙ্গলবার করে ডিম দেওয়া হতো খাওয়ার। তো উনি বললেন যে তোমাদের পিকনিকে নিয়ে যাওয়ার জন্য তো টাকা পয়সা কম, এক কাজ করা যেতে পারে, তোমরা যদি হাফ করে ডিম খাও। আমরা বললাম জি স্যার, আমরা হাফ করে ডিম খাবো, যে একটা ডিম 2 জন করে খাবো এখন। এবং কিছু কিছু জিনিস আমরা খাওয়া বাদ দিয়েছিলাম, যে আমরা পিকনিকে যাব এই কারণে আমরা এই 1 মাস এই জিনিস খাবো না, ওই টাকা জমিয়ে আমরা পিকনিকে যাব। ঠিক আছে? তা তিনি সেটাও করেছিলেন, কিন্তু পিকনিকে নিয়ে যাওয়ানো হয়নি আমাদের। কথা বুঝতে পারছো? জি স্যার। আমি ব্যক্তিগতভাবে বললাম তো অনেকগুলোকে আমি রিফ্লেক্ট করি বা অনেক কিছুই আমি মাঝে মাঝে ভাবি এখন, হ্যাঁ, যেগুলো কি ঠিক হচ্ছে, এগুলো কি করা ঠিক হচ্ছে। এই যে আমি তোমাদের টিউশন, আমি তোমাদের ম্যাডামকে সবসময় বলি যে আমি এই যে মানে শুধু মনে হয় যে কোথা দিয়ে না অপরাধ ঢুকতেছে, এত কিছু দেখতেছি চারপাশে, শুধু মনে হয় যে আসলে কোনটা ঠিক কোনটা বেঠিক আমি তো বুঝতেছি না। হ্যাঁ, আমি যে তোমাদের এখানে পড়াচ্ছি, যে টাকাগুলো নিচ্ছি, আমি তো বাড়িতে পড়ানো বন্ধ করে দিলাম, পড়তো না, ওটা আমার কাছে খুব অপরাধমূলক মনে হতো, এখন এটাকেও আমার মনে হচ্ছে। ঠিক আছে? আমি ওকে বলেছি যে আমি হয়তো খুব শীঘ্রই এটা বন্ধ করে দিব, আমার ভালো লাগে না। হ্যাঁ, মানে কারণ এই যে বললাম না যে চারিপাশ থেকে যখন ওই যে মানুষগুলোকে দেখছি এক সময়, এখন তো সেই মানুষগুলো শেষ বয়সের দিকে চলে এসেছে, তাদের এখন যে অধপতনগুলো দেখতেছি, তখন আমার নিজের ভয় লাগে। ঠিক ওই রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট ম্যানের কবিতার কথা প্রতিনিয়ত মনে পড়ে আমার, যে আমি এখন ভালো আছি মানে কি সৃষ্টিকর্তা কি খুব আমাকে বিপদের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে নাকি, যে হয়তো এমন বিপদে ফেলবে পুরো একদম কুপকাত হয়ে যাবো আমি। কারণ কি এই যে আমাদের বিভিন্ন সমাজের বিভিন্ন জায়গার বিভিন্ন মানুষের যেগুলো দেখতেছি, শেষ পরিণতি যেগুলো দেখতেছি, সেগুলো কিন্তু খুবই ভয়ানক। খুবই ভয়ানক। তো এই কবিতাগুলো এগুলো মনে পড়লে এই বিষয়গুলো মাথার ভিতর খুব কাজ করে, খুব মাথা ব্যথা করে আমার, বুঝতে পারছো? তাই এই জন্য সিম্প্যাথাইজ তুমি কাকে দেখাবা বলো? আত্মনিয়ন্ত্রণ বলতে কি বোঝায়? যে আমি ঘুষটা খাবো কি খাবো না। আমাদের সমাজে কেন আমি ম্যাজিস্ট্রেট হতে চাচ্ছি টিচার বাদ দিয়ে বলো? কারণটা কি? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আ টিচার অ্যান্ড আ ম্যাজিস্ট্রেট? পার্থক্যটা কোন জায়গায় বলো তো? স্যার টাকাতে। টাকা আর ক্ষমতা, এছাড়া তো পার্থক্য নেই, কারণ আমাদের বেতন তো একই। বলো, একজন একই পদে জয়েন করা, তোমার শুধু যদি সেক্টর আলাদা হয়, বেতন তো একই। ওখানে গিয়ে তুমি কি পাবা এত? হ্যাঁ, যেটা পাবা সেটাই তো অবৈধ। পাওয়ার বলতে আসলে কি বোঝায়? পাওয়ার বলতে আসলে কিছু আছে বলো তো? পাওয়ার বলে কিছু আছে? হ্যাঁ, পাওয়ার কি জিনিস? পাওয়ার বলে তো আমার কাছে মনে হয় না মানুষের কিছু আছে। এটা দায়িত্ব আছে, আর দায়িত্বের অবহেলাটাই বা অপব্যবহারটাই পাওয়ার। যে আমি দেখছি তোমাকে কি করানো যায়। আরে আমি যদি অপরাধ না করি তুমি আমার কী করতে পারবা? হ্যাঁ, তাহলে এখন তুমি করতে পারো একটা জিনিস, যেটা তুমি আমার নামে অপবাদ ছড়াতে পারো, বা 2 নম্বরই করে আমাকে বিপদে ফেলতে পারো, এছাড়া তো কিছু না। তো এই জায়গাগুলোতে তাহলে যখন একজন আরে বাবা বিসিএস ক্যাডার হয়ে যাচ্ছে প্রশাসনে, আরে আমরা তাকে সালাম টালাম দিয়ে তার গুণগান করে কত কিছু করে ফেলছে, প্রতি বছর এমনটাই হচ্ছে। সমাজের কি পরিবর্তনটা হচ্ছে? কিচ্ছু হচ্ছে না। বললাম তো, যে ফ্রেন্ডটা একসাথে গলাগুলি করতাম সে হলো প্রশাসক আর আমি হলাম শিক্ষক, ঠিক আছে? তো তার সাথে এখন কথা বলতেও আমাকে কি করতে হয় জানো? ভাবতে হয় যে তাকে কল দিব, সে ধরবে তো, ঠিক আছে? তো যাই হোক, আমাদের সমাজটা যেমন হওয়ার তেমনই হচ্ছে, যেমনটা আশা করি তেমনটাই হচ্ছে। কারণ আমরা স্যার আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলো। স্যার আমি যখন একটু একটু বুঝতে শিখি, আসলে আমি তো নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিতে
বড় হয়ে উঠেছি। তো আমি ছোটবেলা থেকে দেখেছি যে আমার ফ্যামিলি না শুধু, মানে আমার আশেপাশে যারা আছে সবাই যে লোনে এঙ্গেজ। তো স্যার আমি এখন বড় হয়েছি, একটু একটু বুঝতে শিখেছি। তো এখন বুঝি যে লোনটা আসলে ঠিক না, এবং সবাই লোন নিয়ে অনেক কিছু বলে। কিন্তু স্যার কিছু কিছু ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আজকে হয়তোবা এটা সুদ ছিল, হারাম ছিল, কিন্তু ওই লোনটার সিস্টেমটা যদি না থাকতো তাহলে হয়তোবা লেখাপড়ায় এইটুকু অব্দি আসতে পারতাম না, অথবা ঘরের উপর মানে মাথার উপরে যে টিনের চালটা হয়তোবা হইতো না। মানে এরকম মনে হয় আর কি। তো অনেকে অনেক কথা বলে লোনের ব্যাপারে, যে এনজিওর ব্যাপারে। এখন আসলে অতিরিক্ত হয়ে গেছে স্যার, এখন অনেক বেশি হয়ে গেছে, আগে এত ছিল না। এখন মানুষ লোন করে অনেক বিল্ডিং করতেছে, মানে উচ্চ বিলাসিতা করতেছে। কিন্তু আমি যখন ছোট ছিলাম তখন মানুষ লোন করতে ভয় পেত এবং পরিমাণ অনুযায়ী তুলতো, যেটা আমি শোধ দিতে পারবো, কিন্তু এখন শোধ দিতে পারবে না জেনেও তুলে। হ্যাঁ, এটা তো হচ্ছে, এখানে তো আমরা গ্রামেও দেখতেছি যে তারা শেষে পালিয়ে যেতে বাধ্য হচ্ছে। হ্যাঁ, তারা করে কি, বিভিন্ন উৎসব যখন আসে তখন লোন তুলে, বিভিন্ন ওই যে ক্রেডিট টেডিট আছে ওখান থেকে লোন তুলে আচ্ছা করে জামা টামা কিনে খাইয়ে দেয়, পরে আর লোন শোধ করতে না পারে বাড়ি থেকে পালায়ে যায়। হ্যাঁ, এরকম রেকর্ড আছে অনেক। হুম। এখন লোন জিনিস, স্যার জেলও খাটে। হ্যাঁ স্যার পুলিশ এসে ধরে নিয়ে যায়, আমাদের গ্রামে 2-3 জনকে ধরে নিয়ে গেছে। হ্যাঁ, এখন এটা হচ্ছে ব্যাপার। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে কি, লোন, সুদ, আমি আসলে জানি না ধর্মীয় ব্যাপারটা কি কীভাবে যায়, আমি ধর্মের সাথে কথাটা বলতে চাচ্ছি না। আমিও তো লোন করেছি। আমি বললামই তো যে তোমাদের ম্যাডামকে দিয়ে লোন করাইয়ে আমি বই কিনছি। এই যে টিএমএসএস আছে না বগুড়ার, ওই বগুড়ার টিএমএসএস কাছ থেকে 10,000 টাকা লোন করেছিলাম তোমার ম্যাডামের নাম দিয়ে দিয়ে সেই টাকাটা দিয়ে আমি বই কিনেছিলাম বিসিএসের। আমার শুধু মনে হয় যে ওখানে ওই টিএমএসএস থেকে আমি কয়েকবার লোন নিয়েছিলাম। যদি লোন সিস্টেমটা না থাকতো তাহলে আমি হয়তো বা পড়াশোনাটা করতে পারতাম না। কারণ কি, আমি একবারে এতগুলো টাকা ম্যানেজ করতে পারতাম না, কারণ টিউশনি করে আমি ওই লোনগুলো শোধ করেছি। কিন্তু একবারে ওই টাকাটা কোচিংয়ে ভর্তি হওয়ার জন্য যে টাকা লাগবে সেটা, তারপর যে বই কেনার জন্য যে টাকা লাগবে সেটা আমি দিতে পারতাম না একবারে। তো এক্ষেত্রে আমার তো কোনো ক্ষতি হয়নি। এখন লোনটা তুমি কেন করবা? টাকা একটা তরল জিনিস, কমার্সে পড়ছি তো, যে টাকার মতো তরল কিছু নাই। ঠিক আছে, তো অর্থ একটা তরল জিনিস, এটাকে তুমি খুব তাড়াতাড়ি ব্যয় করে ফেলবা, কিন্তু তোমাকে মানি ম্যানেজমেন্টটা বুঝতে হবে। অধিকাংশ গরিব মানুষেরা এই ফাঁদে পড়ে যায়। তারা টাকাটা যখন হাতে পায় তখন আগে খেয়ে নেয় খানিক, বুঝতে পেরেছ, কিছুটা আরাম করে নেয়। টাকাটা যদি স্যার ভাবে আর ফেরত দেওয়া লাগবে না, ফ্রিতে পেয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ, যদি টাকাটা তারা উৎপাদনশীল কাজে লাগাতে পারতো তাহলে ভালো। যেমন হচ্ছে দৈনিক যেমন সবজির ব্যবসা বা দৈনিক টাকা আসে, এরকম কিছু যদি করতো তাহলে টাকাটা কিন্তু শোধ দিতে পারতো। কারণ এইভাবে কিন্তু লোনটা দেওয়া হয়। যখন তোমার সপ্তাহে বা মাসিক কিস্তিতে নেওয়া হচ্ছে তখন তুমি নিশ্চয়ই 1 বছরের কোনো জায়গাতে তুমি ওটাকে টাকাটাকে বিনিয়োগ করতে পারবা না। এটা তোমাকে বুঝতে হবে যে তুমি যখন 5,000 টাকা লোন নিয়েছো তোমাকে পরের সপ্তাহ থেকে কিস্তি দিতে হবে। তার মানে তোমাকে এমন একটা বিজনেস করতে হবে যাতে প্রতিদিন ইনকাম আসে। তোমার প্রতিদিন ইনকাম আসে কেমন, তোমাকে হয় দালালি করতে হবে, নাই সবজির বিজনেস করতে হবে, বা এরকম কিছু করতে হবে যেগুলো থেকে তোমার প্রতিদিন বিক্রি করে প্রতিদিন ইনকাম আসবে। যে টাকাটা দিয়ে তুমি কিস্তিও শোধ করবা, তোমার সংসার চলে যাবে এবং কিছু টাকা তুমি সেভ করবা। এইভাবে করে তুমি যদি 10 বছর চলো তোমার একটা পরিবর্তন আসবে। এইটা বিষয়টা অধিকাংশ মানুষ বুঝে না। আর সুদের ব্যাপারটা যেটা আমি বুঝি কি, একটা হচ্ছে মানে ব্যাপারটা হলো এরকম যে প্রফিট ব্যাপারটা এক জিনিস আর সুদ ব্যাপারটা এক জিনিস। সুদের ব্যাপারটাকে আমি গ্রাম ভিত্তিক বিষয়টাকে বুঝি। গ্রাম ভিত্তিক কেমন, যে এরকম কথায় কথায় আসে না, গ্রামে অনেকে সুদ দেয়, 1,000 টাকা দিল সপ্তাহে 100 টাকা করে দিতে হবে তোকে, ঠিক আছে তো, এবং চক্রাকারে সুদ, ওইটা যখন 1,000 রুপি আবার সুদ, এরকম অনেকেই সুদের বিপদে পড়ে আছে। হ্যাঁ, তো এই ব্যাপারগুলো ব্যাংকের যেটা সিস্টেম সেটা হয়তো দেখাচ্ছে একটা রাষ্ট্রীয় ব্যাপারে থাকতে পারে, রাষ্ট্রীয় একটা সিস্টেমে আসতে পারে, ঠিক আছে তো, সেই ব্যাপারটাকে আমি একটু অন্যভাবে দেখি। এখন ধর্মীয় ব্যাপারে সুদকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করা হয়, সেটার মধ্যে আমি যাচ্ছি না। আমাদের হ্যাঁ, এখানে যদি মানে আমি আমার নামে টাকা তুললাম 1 হ্যাঁ, লক্ষ টাকা, তো আমাকে তো ওটা এনজিও তে সুদ দিতেই হবে। 1 হ্যাঁ, লক্ষ টাকায় 10,000 হুম টাকা হুম দিতে হবে আমাকে 1 হুম বছরে। হুম তো আমি তুলে আরেকজনকে দিলাম, তো আমাকে 1,000-এ 2,000 টাকা হচ্ছে সে আমাকে 10,000-এ 2,000 টাকা, হুম হুম মানে আমি যদি তাকে 1 লক্ষ টাকা তুলে দিই আমাকে সে নগদ 20,000 কিংবা 15,000 কিংবা 10,000 টাকা
দিবে। তো এই ব্যবসাটা আমাদের কাছে খুব প্রচলন না হয়েছে এটা স্যার। সব জায়গায়, সারা মানে আমি বাংলাদেশে এগুলা সব জায়গায় দেখে এটা সুদ। তুমি খুব ব্যাংক থেকে আশ্চর্য লাগে এবং হ্যাঁ, আমার মনে হয় যে উপকারের নামে হচ্ছে অপকার করা। অপকার হচ্ছে এখানে। হ্যাঁ, এটা আমি মনে করি ব্যাংকের যেটা প্রতিষ্ঠিত আইনানুগ যে সিস্টেমটা, সেই সিস্টেমে আমার একটা ধর্মীয় ব্যাপারে আছে। এই জায়গায় এটা বলা আছে যে একটা জিজাস ক্রাইস্টকে একটা মুদ্রা দিয়ে জিজ্ঞাসা করা হয়েছিল যে এই মুদ্রাটার প্রাপ্যকে, কাকে দিব এই মুদ্রাটা। তখন জিজাস ক্রাইস্ট বললেন যে এই মুদ্রাতে কার ছবি আছে? বলছে এটা কৈশোরের ছবি আছে, মানে কৈশোর হচ্ছে তখনকার ওই দেশের প্রধান। তখন বলতেছে যে একটা দেশ পরিচালনার জন্য কৈশোরের সিস্টেম যেমন যেমন, তুমি যখন ওই দেশে আছো তখন সেই সিস্টেম অনুসারে তোমাকে চলতে হবে। তো কৈশোরের যা যা তুমি কৈশোরকে দাও, আর ঈশ্বরের যা যা তুমি তাকে ঈশ্বরকে দাও। এখন তুমি যে দেশে, তুমি যে সমাজে বা যে পরিবারে আছো, তোমরা তোমার দেশটাকে পরিচালনা করার জন্য তুমি একটা সিস্টেম বানিয়ে নিয়েছো যে এই সিস্টেমে আমরা চলবো। তাহলে ওইটা সবাই সম্মতি দিয়ে ওই সিস্টেমটা আমরা বানিয়েছি। এখন ওই সিস্টেমের মধ্যে চলাটাকে আমরা অপরাধ মনে করছি না। কিন্তু তুমি যখন সিস্টেম ব্রেক করে নিজের স্বার্থ উদ্ধার করার জন্য সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে কোনো কিছু করছো, তখনই সেটা অপরাধ। কারণ দেখো, কোনো দেশে প্রকাশ্যে ধূমপান করা নিষেধ, কোনো দেশে প্রকাশ্যে মদ খাওয়া নিষেধ। তোমার দেশে প্রকাশ্যে ধূমপান করলে অপরাধ হচ্ছে না, কিন্তু প্রকাশ্যে মদ খাইলে অপরাধ হচ্ছে কি না বলো তো? আমার দেশে চায়ের দোকানে বসে তুমি কিন্তু ধূমপান করতে পারো, কেউ কিছু বলবে না, কিন্তু তুমি কি চায়ের দোকানে বসে মদ খাইতে পারবা? পারবা কি না? না স্যার। পারবা না। আবার এটা উল্টা, অন্য দেশে ধূমপান তুমি প্রকাশ্যে করতে পারবা না, কিন্তু তুমি দেখা যাচ্ছে ওই রাস্তায় বসে যতক্ষণ না মাতাল হচ্ছে তুমি মদ খাচ্ছ, কোনো সমস্যা নেই। তুমি বারে হোটেলে বসে বা এখানে বসে তুমি মদ খাচ্ছ, বা একটা পাবলিক প্রোগ্রামে তুমি মদ খাচ্ছ, কেউ কিছু বলছে না তো ওই জায়গায়। তাহলে ওইটা ওই দেশের আইন অনুসারে, ওই দেশের নিয়ম অনুসারে বিষয়টাকে তোমাকে চলতে হচ্ছে। হ্যাঁ, এক এক দেশের সিস্টেম, এক এক ধর্ম অনুসারে, খাবার দাবারের ব্যাপারে, তাই না, পোশাক আশাকের ব্যাপারে এক একটা দেশের সিস্টেম এক এক রকম। সেটা তোমাদের কল্যাণে ওই সমাজ ওইভাবে মেনে নিয়েছে বা মানায় নিচ্ছে। কিন্তু বিষয়টা একটা বিষয়, ধার দেওয়া ধার নেওয়া উভয়ই অপরাধ বলা হয়েছে আমার ধর্মেও। কথা বুঝতে পেরেছ? ধার দেওয়া এবং ধার নেওয়া উভয়ই অপরাধ। তুমি পারলে কাউকে না পাওয়ার মতো করে ধার দাও, মানে তুমি না পাবা বলেই তুমি কাউকে কিছু দিয়ে দাও, ফেরত পাওয়ার জন্য কাউকে কিছু দিও না, ব্যাপারটা এরকম বলা হয়েছে। হ্যাঁ, কিন্তু আমরা কি আর ওইরকম চলছে? ওইখানেই তো বিশৃঙ্খলাটা তৈরি হয়েছে। বর্তমান সমাজে তো অনেক জায়গাতে যে ধর্মীয় নিয়ম কানুনগুলো, এগুলো তো আর এমনি এমনি আসে। দেখো, প্রত্যেকটা আমরা যতগুলো সাহিত্যকর্ম পড়লাম, ধর্মের বিরুদ্ধে কোনো কথা হয়েছে পর্যন্ত বলো তো? না স্যার। হ্যাঁ, হয়তোবা প্রতিষ্ঠিত নিয়ম বা চার্চ বা এই জাতীয় বিষয়ের বিরুদ্ধে কথা হয়েছে, কিন্তু আজ পর্যন্ত কোনো রাইটার কিন্তু কোনো ধর্মীয় বিরুদ্ধে কথা বলেনি। বলেছে? কেউ বলেনি। হ্যাঁ, এই যে আমরা ওয়েস্টল্যান্ড পড়লাম, এখানেও কিন্তু ওই ঘুরে ফিরে ওই কথাটাই বলা হচ্ছে। তিনি আবার হিন্দু ধর্মের উপনিষদের ব্যাপারটা, এই যে শান্তি শান্তি বা এই যে সাংস্কৃতিক শব্দগুলো, তিনি সেটাও নিয়েছেন। সেখানেও তিনি খুঁজে পেয়েছেন যে মানুষের মোরাল নিয়ে টিকে থাকলে সমাজ ভালো থাকবে, সে কথাটা তিনি এখানেও বলেছেন। ঠিক আছে? তার মানে আলটিমেটলি যে সমাজের যে ভালো জিনিসটা, এটা করতে হলে আমাদের যে ধর্মে আছি না কেন, সেই ধর্মের জায়গা থেকেই আমাদেরকে সমাজটাকে ভালো করতে চেষ্টা। আমি আজকে পরীক্ষার হলে ডিউটি দিতে দিতে মানে পুরোটা সময় যেন আমি ভাবছিলাম যে এমন একটা ইউটোপিয়ান ওয়ার্ল্ড, মানে আমি একটা কল্পনা, একটা ওয়ার্ল্ড ভেবে নিচ্ছিলাম। মানে আমি হলরুমে ছিলাম, কিন্তু আমি বরাবরই যেন আমি আর কিছু দেখতে পাচ্ছি না, আমি যেন দেখতেছি এমন একটা পৃথিবী যেখানে সবাই তার যুক্তি দিয়ে পরিচালিত। ঠিক আমি ওই সময় ওই রবীন্দ্রনাথের ওই সেই হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফেয়ার, ওখানে চলে গেছিলাম। ঠিক আছে, যে ওই জায়গাতে মনে করো একটা ছেলে মেয়ে পড়াশোনা করতে ইচ্ছা করছে না, সে পড়াশোনা করতে ইচ্ছা করছে না, তাকে আমি কেন পড়াশোনা করাবো? তাহলে তাকে এমন কাজ দিব যেটা তার জন্য কৃষিকাজ বা এগুলো কাজও তো করতে হবে। এটা একটা বিষয়। হায়ার এডুকেশনের জন্য নৈতিকভাবে যারা চলে, যাদের ভিতরে আমরা কোনো রকম নৈতিক স্খলন পাবো না, তাদেরকে আমরা উপরে উঠাবো। তাহলে আমার শিক্ষার মানদণ্ড হবে তিনটা। প্রথমটা হবে হচ্ছে নৈতিকতা, এবং এটাকে বিচার করার জন্য কিছু শিক্ষক লাগবে। যে শিক্ষকরা হবে তারাই যারা ওই শিক্ষা প্রতিষ্ঠানের সর্বোচ্চ নৈতিকতা প্রদর্শন করেছে, তাদেরকে আমরা শিক্ষক বানাবো। তারাও যেন তাদের অধীনে যারা থাকবে তাদেরকে যেন ঠিকমতো বাছাই করতে পারে।
যে তাদেরকে আমরা উপরে পাঠাবো, ঠিক আছে? এবং কোনো রকম নৈতিক স্খলন হলে পারেই তাকে আমরা সেই জায়গায় রাখবো না, তাকে আমরা সেই জায়গায় রাখবো না। একটা ছেলে যদি, একটা মেয়ে যদি পাশাপাশি বসে লিখতেছে কিন্তু কেউ কারো খাতার দিকে তাকাচ্ছে না, কেউ কোনো কথা বলছে না, এটা কোনো টিচার দেখি কি পারা যাবে, নাকি ওই ব্যক্তির বা স্টুডেন্টের নিজের ভিতর থেকে আসতে হবে এই জিনিসটা? বলো তো, নিজের থেকে আসতে হবে ভিতর স্যার। থেকে সে ভাববে যে আমি কোনো কিছু, এবং সেটা হবে কি ওই মানদণ্ডে তাকে আমরা এমনভাবে বাছাই করব যে অটোমেটিক সেখানে একজন স্টুডেন্ট কথা বললো মানে তার পরীক্ষা ওখানেই শেষ, ওখানেই শেষ। তার মানে ওর উপরে সে ওঠার যোগ্যতা রাখে না। সে একজন, মানে কি বলবো, এই যে আবার এইচএসসি এবার যে ইংলিশ খাতা দেখা হচ্ছে তো দেখতেছে, সে মোটামুটি কি বলে 100 খাতা দেখলে 10 জন পাস করতেছে। যদি এইরকমভাবে রাজনৈতিক কোনো প্রভাব ছাড়া খাতা দেখা হয় তাহলে মনে করবা যে এবার এইচএসসি খুব জোর 20 থেকে 25% অতিরিক্ত পাস করবে না, ঠিক আছে? 20 থেকে 25% অতিরিক্ত পাস করবে না, শুধু 2 নম্বরই, শুধু কপি পেস্ট আর হচ্ছে প্যারাগ্রাফ লিখতেছে তো অন্য প্রশ্ন কপি করে তুলে দিয়েছে, ঠিক আছে? এবং এবার বোর্ডের নির্দেশনা, যে যেমন পাবে, যে যেটা ডিজার্ভ করে তাকে যেন সেই মার্ক দেওয়া হয়, ঠিক আছে? তাহলে এতদিন যে তারা অভ্যস্ত হয়ে গেছিলো যে অপরাধে সেই ছোটোবেলা থেকে, হ্যাঁ 5, 6, 7, 8 করে আসছে, এসএসসি পাস, সে প্রিপোজিশন বোঝে না, ইংলিশ বানান জানে না, সে এসএসসি পাসটা করলো কেমন করে? তাহলে সেই যে ছেলে এবার ইন্টারমিডিয়েটে নিশ্চিত ফেল। তাহলে একটা হঠাৎ করে একটা অপরাধের মধ্য থেকে যদি আমাদের হঠাৎ করে একটা পিউরিফিকেশনে আনা হয়, তখন কি আগুনে ঝাঁপ দেওয়ার মতো অবস্থা না এখন বর্তমানে? বলো তো, এখন কি আগুনে ঝাঁপ দেওয়ার মতো অবস্থা? কিন্তু এখান থেকে বার হতে হলে আগুনে তো কাউকে না কাউকে ফেলতেই হবে, কারণ এখান থেকে তাছাড়া তো তুমি বার করতে পারবে না। এমন একটা অপরাধের মধ্যে আমরা ছিলাম, বা ভবিষ্যতে থাকবো নাকি এখনও আছি তাও আমরা জানি না। খুবই খারাপ অবস্থা আমাদের। এবং এখান থেকে যে ঘটনাগুলো ঘটছে বা ভবিষ্যতে ঘটবে সেটা অনেক আগের ব্যাপারটা। আমি একবার আমার হোস্টেলে থাকতে থাকতেই একবার বলেছিলাম যে এগুলো টিকবে না, এই চার্চও টিকবে না, এই হোস্টেলও টিকবে না, কারণ এখানে যতটুকু না মানুষের সেবার জন্য করা হচ্ছে তার থেকে বেশি করা হচ্ছে ব্যক্তি কেন্দ্রিক চার্চ প্রতিষ্ঠা করে স্বার্থ উদ্ধারের জন্য। তোমরা জেনায়ার পড়েছো? কেউ জেনায়ার পড়ছো? হ্যাঁ, ওটা যখন পড়বা তো মনে করো আমার 80% চিত্র তুমি ওখানে দেখতে পাবা, যে এইরকমভাবে ওই হোস্টেল যেটা ওখানে করা হতো। বুঝতে পেরেছো স্যার? আর 2টা মানদণ্ডের কথা বললেন না যে? বলো। শিক্ষার যে 3টা মানদণ্ডের কথা আপনি প্রথমটা হলো বলছিলেন নীতি স্যার, নৈতিকতা, তাই তো? জি স্যার। তারপরে যেটা হবে হচ্ছে সামাজিকরণ। আমি কন্টেন্টের কথা বলছি না, সামাজিকরণ। সামাজিকরণ বলতে বোঝাচ্ছে সমাজে সে কিভাবে নিজেকে চালনা করে, তাই তো? যেখানে যেমনটা যেভাবে হয় আমরা শিখছি বইয়ে, কিন্তু সেটা আমরা প্র্যাকটিক্যালি মানছি না, তাই তো? যে আমরা নেশা করব না বলছি, কিন্তু আমাদের অধিকাংশ ছেলে মেয়ে নেশায় আসক্ত। তাহলে এই জায়গাতে যে সামাজিকরণ অবস্থা, মানে সমাজ ভিত্তিক সে কীভাবে পরিচালিত হচ্ছে, এটা নিশ্চয়ই আমরা দেখতে পাই। যে একটা স্টুডেন্ট সম্পর্কে, ওই এলাকাতে একটা স্টুডেন্ট সম্পর্কে জানা আমাদের কোনো কঠিন ব্যাপার না, যে ওই ছেলেটা কেমন, তাহলে আমি ওখান থেকে তাকে তুলব কি না, ঠিক আছে? এটা হলো কি সামাজিকরণের ব্যাপারটা। তারপরে হচ্ছে বিষয় সম্পর্কে তার জ্ঞান বা নলেজ, এই 3টা। তাহলে প্রথম 2টাই হচ্ছে আমার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই জায়গায়। বিষয় নলেজ, আমি যে ঢাকা বাংলাদেশের রাজধানী এটা যদি আমি এসএসসি পর্যন্ত না জানি, আমার কোনো সমস্যা আছে বলো তো? কোনো সমস্যা না আছে? স্যার। আমি যদি পৃথিবীতে কতগুলো দেশ আছে, প্রত্যেকটা দেশের নাম কি, তার রাজধানীর নাম কি, বাংলাদেশের প্রেসিডেন্টকে, ওগুলো জানা আমার না জানলেও চলবে, ওগুলো আমার দরকার নেই, ওগুলো জেনে আমার কোনো লাভ নেই, ওসব জেনে আমার কি দরকার? হ্যাঁ, তো এই জাতীয় জিনিস, আমাদের যে কন্টেন্টগুলো আমি যে পড়াচ্ছি, আমার যে পড়ার বিষয়গুলো, সেই পড়ার বিষয়গুলো তো লাইফের সাথে রিলেটেডই। আমি পড়ছি এবং আমি লাইফে ওগুলো জানি, কিন্তু আমি ওগুলো বিষয়টা কিছুই বুঝি না, কারণ আমি পড়ছি না, কন্টেন্ট নেই। তার মানে এই 3টা জিনিস যদি আমার শিক্ষা ব্যবস্থায় থাকে, তাহলে আস্তে আস্তে একটা সমাজে হয়তো একটা ভালো কিছু হতে পারে। কারণ অপরাধী ব্যক্তি যখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যাচ্ছে না, তখন একজন পাদ্রী বা পুরোহিত বা একজন বিশপ, যে হচ্ছে সমাজে ধর্ম প্রচার করার কথা, সে ওখানে ভাবতেছে তার পকেটের কথা, ঠিক আছে? তো সে কিভাবে টাকা মারতে পারবে সেই কথাগুলো সে ভাবছে। কারণ এই টাকা মারার কথাটা সে কি বিশপ হওয়ার পরে ভেবেছে বলো তো, নাকি সেটা তার চরিত্রের অংশ হয়ে গেছে?
হ্যাঁ বলো, চরিত্র সেটা তার চরিত্রের অংশ হয়েছে না? বা আগে সেটা থেকে তো সেই ছোটবেলা থেকে এটা হয়ে আসতেছে, সে তো টুকলি করে পাশ করা, সে তো অন্য দেখছে, ও তো নকলবাজ, ও তো অন্যকে অন্য বুদ্ধি দিয়েছে, সে ওই জায়গায় পৌঁছে গিয়ে তো সেই কাজই করবে, সে ধর্ম পরিচালনা করুক আর দেশ পরিচালনা করুক, সে তো ওই কাজই করবে, তার দ্বারা তো সমস্যা সমাধান করা সম্ভব না। কিছু মানুষ আছে নৈতিকভাবে খুব শক্তিশালী, তারা সহজে অপরাধ করতে চায় না, এইরকম মানুষগুলোকে ওই পর্যায়ে নিয়ে যেতে হবে, এবং পরিমাণে কম, কারণ আমার ওই লোকগুলো পরিমাণে কম, আমার বেশি লাগে না ওই জাতীয় লোক। একটা সমাজের মাথা হওয়ার জন্য 2 থেকে 3 জন লাগে, বেশি লাগে না। কিন্তু আমরা যখন সবাইকে মাথা হওয়ার জন্য তুলতেছি তখন অটোমেটিক অপরাধীটা উঠে যাচ্ছে ওই জায়গায়, কারণ সে একজন নকল করে A+ পাচ্ছে, অন্যের দেখে ভালো করতেছে, যেটা আমি আমার দেখেছি, ঠিক আছে তো, যে আমার বন্ধুদের ভিতরে ওই যে দেখা দেখি করে লিখতে গিয়ে একজন ভালো রেজাল্ট হয়ে যাচ্ছে অটোমেটিক, আর একজন ভালো স্টুডেন্ট দেখাচ্ছে সে হয়তো বা তার সমান রেজাল্ট পাওয়ার কারণে দুইজন একই মাপে তাদেরকে মাপা হচ্ছে কিনা, এরকম হচ্ছে না বলো তো? জি অনেক সময় স্যার নকল করে অনেক ভালো কিছু ভালো পেয়ে যাচ্ছে। বলা হ্যাঁ, যে হয়তো অ্যাক্সিডেন্টলি পেয়ে গেছে একটা খারাপ স্টুডেন্ট A+, তখন যে ভালো ছিল তাকে আবার একটু খোটা দেওয়া হয় ফোটা দেওয়া যে যে সারা পড়াশোনা জীবন করলে কি করলে কি। হুম, ওইটা ভান্তাবেজি করেও A+ পালো আর তুমি কি করলা, এরকম ভাবে বলা হয়। তো যাই হোক অনেক কথা বলে ফেললাম, কিছু মনে করো না, কারণ এই যে কবিতাগুলো এখন 4th ইয়ারে বা এই জাতীয় কবিতাগুলো যখন আমরা পড়তে যাই অটোমেটিক এই ফিলিংগুলো যদি না আসে আসলে পড়ার কোনো মানে হয় না। হ্যাঁ, অবশ্য তোমাদের ক্ষতি হচ্ছে, তোমাদের টাইম যাচ্ছে, আমার জন্য তোমাদের এই ক্ষতিগুলো হয়ে যাচ্ছে হয়তো। কিন্তু এই জন্য আমার মাঝে মাঝে মনে হচ্ছে যে আমার এই জায়গা থেকে সরে আসা উচিত, বুঝতে পেরেছো? স্যার আপনি তো আপনার মতো বললেন স্যার, শেষে আপনি বললেন যে আপনি আমাদের ক্ষতি করতেছেন হ্যান ত্যান, কিন্তু স্যার ওই যে আহ, আমরা পড়ে আসলাম না স্যার যে বীজ তো আমরা দিয়ে যেই মাটির মধ্যে বীজ দিই, কিন্তু ওটা যখন স্যার সময় হবে, ওটা যখন অঙ্কুরিত হওয়ার সময় হবে তো ইনস্ট্যান্ট তো আর হবে না, আমি গাছের বীজ লাগার সাথেই তো বের হবে এমন তো না। তা আপনি যেমন নিজেকে গিলটি বোধ করেন স্যার, এরকম বোধ করার কোনো কারণ নাই স্যার। আপনি আপনার এমন স্টুডেন্টদের সামনে এসব কথা বলতেছেন না যারা হচ্ছে মানে অতভাবে আর কি, আপনি যে স্টুডেন্টদেরকে আপনি দেখে আসতেছেন আপনার ওরকম স্টুডেন্ট হয়তো এখানে কম আছে স্যার। ওই যে বীজ বুনে দিলেন না স্যার, কোনো না কোনো সময় স্যার, যখন সময় আসবে স্যার এটা অঙ্কুরিত হবে স্যার। আচ্ছা, তা সেটাই আপনি হোক। এভাবে দয়া করে নিজেকে স্যার এভাবে আমাদেরকে সময় নষ্ট হচ্ছে বা আমাদের এভাবে নিজেকে অপরাধী ভাববেন না স্যার, এতে করে স্যার আপনার এই যে আপনার প্রিয় স্টুডেন্টরাই কষ্ট পায় স্যার। না, এটা ঠিক আছে অবশ্যই, কারণ মাঝে মাঝে মনে হয় তো আমি সমাজের বিভিন্ন দিক থেকে মনে হয় যে আমি কি ভণ্ডামি করতেছি না, তো ব্যাপারটা এরকম। হ্যাঁ, যে আমি হয়তো আমার স্টুডেন্টদেরকে বলতেছি আমি এই কাজগুলো করতেছি, তো এই জায়গাগুলো দেখো, কিছুদিন আগে একটা ওই যে মেয়ের কথা বললাম না, ওর 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 বিষয়ে যখন আমরা ভাবছিলাম যে তাকে কত টাকা দিয়ে কি করব না করব, সবাই একমত হলো, আমি একমত হতে পারিনি ওই জায়গায়। হুম, যে যে তার পাওয়ার কথা কমপক্ষে হলো 20-25 লাখ টাকা, সেই জায়গাতে আমরা 5 লাখে সমাধান করার চেষ্টা করতেছি, যে 5 লাখ দিলে পারেই আমরা বিষয়টাকে সমাধান করব। আমি শুধু ওখানে একটা কথা বললাম যে যে ব্যক্তিকে আমরা ন্যায় বিচার দেখাই দিতে পারি না, বা যদি আমরা তাকে ন্যায় বিচার আনাই দিতে না পারি, তাহলে আমাদের তো সেখানে থাকার দরকার নেই, বলো তো, বলো। যে তার রক্ত জল করা টাকা সে পরিশ্রম করেছে, কমপক্ষে সব কিছু হিসাব করলে মিনিমাম 20 লাখ টাকা হয়, সেই টাকাটাতে যদি আমরা 5 লাখেই রাজি করে দিয়ে তাকে আমরা যদি মনে করি যে এটা দিয়েই হয়ে যাবে, তাহলে এটা অপরাধ হলো না, বলো তো? জি স্যার। এটা তো অপরাধ হয়ে গেল। এবং যার ক্ষেত্রে এটা করা হচ্ছে, মানে যে যার বিপক্ষে যাচ্ছে সে তো বিন্দাস চলতেছে, এমন না যে তার টাকা পয়সা নাই। সে যদি পুরো দেউলিয়া হয়ে যেত, তার কোনো টাকা পয়সা নেই, সে একদম খেতে পারতেছে না, তাহলে আমরা বুঝতে পারতাম। কিন্তু একজন চিকিৎসা পাচ্ছে না, অসহায়, খাবার পাচ্ছে না, অথচ সে 20-25 লাখ টাকা দাবিদার, তাকে আমরা 5 লাখ টাকা কীভাবে সমাধান করে দিতে পারলাম? আমি বললাম যে আপনারা মেনে নিতে পারলো, আমি এটা মেনে নিতে পারছি না, আমি সরি। আপনারা হয়তো আমি মেনে না নেওয়াতে আপনার কিছু যায় আসে না, কারণ আপনারা অধিকাংশই একমতে, শুধু আমি মতটাকে ভিন্ন দিয়েছি, যে আমি এটা মানতে পারলাম না, আমি মানতে পারছি না অন্তত তার, কারণ যেখানে তার 50%ও আমরা দিতে পারছি না, তার মানে আমরা তার হয়ে ওকালতি করতে পারছি না, অতএব আমি এর ভিতরে নাই, কারণ আমার যে ক্ষমতা নাই আমি সেটা বলতে পারবো না। হ্যাঁ, হয়তো বা ওই লোকগুলো মনে করলে এ তো একদম ট্যাড়া ব্যাকা একটা ছেলে, এরকম অনেক জায়গায় হয়েছে, আমার সমাজেও অনেক ক্ষেত্রে আমি একটু ট্যাড়া ব্যাকা কথাবার্তা বলি, সরাসরি কথা বলি, এই জন্য দেখাচ্ছে আমার চোখে চোখ না পড়লে কেউ কথা বলে না, এমনকি বিশপ পার্টিটাও আমাকে দেখে এখন ভয় পায়, ঠিক আছে?
তো এইরকম জায়গাগুলোতে তখন আমার কাছে মনে হয় যে এই আমার মনে হয় ওই বেমানান আমি একটা ছেলে, আমি হয়তো কম্প্রোমাইজ পছন্দ করি না অনেক জায়গাতে, ঠিক আছে। এই যে কিছুদিন আগে কিছু ছেলে মেয়ে খুব চালাকি করতেছিল প্রাইভেট নিয়ে, খুব চালাকি করতেছিল, তো ওদেরকে আমি একদম বাদ দিয়েছি। মানে যারা চালাকি করবে আমার সাথে আমি পুরো কম্প্রোমাইজ করতে পারি না, কেন জানি আমি আমার পরিবারের সাথেও করতে পারিনি, আমার একদম মানে নিজস্ব একদম মায়ের মতো ফুপুর সাথেও আমি করতে পারিনি, ঠিক আছে। এরকম আর কি ব্যাপার, যে ব্যাপারটা এরকম হয়েছে যে মানে কি বলবো, ওটা আর আমি বলতে চাচ্ছি না, ওগুলো বললে নিজের কাছে খারাপ লাগবে যে আমি তখন এইগুলোর জন্য আমার কাছে মনে হয় যে আমার পড়ানোটা বাদ দেওয়া উচিত, কারণ আমি এই বিষয়গুলোতে ধরছি, এটা আমার নিজেকে ছোট করতেছে, আমি আমার ছাত্রছাত্রীদের কাছে নিজেকে ছোট হয়ে যাচ্ছি, মনে হচ্ছে যেন আমি একটু বেশি জাজ করতেছি, আমি একটু বেশি স্ট্রিক্ট হচ্ছি, এই জায়গাগুলো খারাপ মনে হচ্ছে আমার কাছে। তো যাই হোক, এগুলো তোমাদের ওগুলো বলে সময় নষ্ট করছি না। তো যাই হোক, অনেক কিছু বললাম, যদি ভুল টুল কিছু বলে থাকি তো কিছু মনে করবা না। তো স্যার, আমাদের সৃষ্টিকর্তাও অনেক মানুষ পৃথিবীতে নিজে হাতে তৈরি করে পাঠান, আমরা এটা জানি। তো আল্লাহ কিন্তু মানে আমাদের যে সৃষ্টিকর্তা, উনি কিন্তু সবার থেকে আশা করেন না যে সবাই ভালো হবেন। তিনি এইটা আশা রাখেন যে কেউ ভালো হবে, কেউ আমাকে স্মরণ করবে। তো আমাদের টিচার্সরা, মানে আপনি বা আমাদের যারা টিচার্স আছে, তো এরা হচ্ছে আমাদেরকে চারা গাছের মতো রোপণ করছে। আমরা বড় হব, আমাদের মধ্যে কেউ কেউ হয়তো বা শেষ বয়সে তাদেরকে মনে করবে, কৃতজ্ঞ থাকবে এবং ছায়া দিবে। যাই হোক, অনেক ধন্যবাদ তোমার মতামত দেওয়ার জন্য। তো আরেকটা জিনিস আমার কাছে মনে হয় যে শিক্ষকতা পেশাটার অনেক বড় দায়িত্ব এবং এর অপরাধটাও অনেক বেশি, ঠিক আছে। তো আমার কাছে মনে হয় যে স্টুডেন্টকে আমি যদি ঠিকমতো স্ট্রিক্টলি বার করে না দিতে পারি, তার দ্বারা সমাজে যা ক্ষতি হবে সব ক্ষতির ভার আমাকে বহন করতে হবে, কারণ আমি তাকে এখান থেকে তুলে দিয়েছি। কারণ সে যতগুলো অপরাধ করবে প্রত্যেকটা অপরাধের দায় আমি নিজে। এই অপরাধ বোধগুলো আমার একটু বেশি কাজ করে, আমি জানি না, অনেক ছোটোবেলা থেকেও আমি একটু অপরাধ বোধ বা এগুলো আমার একটু লাগে সব কিছুতে। এই জন্য আমাকে অনেকে একটু অন্যরকমও মনে করে। আমার বাড়ির বিশেষ করে আমার দাদু আমাকে খুব করতেন, ভালোবাসতেন, আবার একটু করতেন যে এইভাবে করে চলতে পারবি না। আমি যে চলতে না পারলে মরে যাবো, সমস্যা কী। আচ্ছা, তো ঠিক আছে, তো সবাই ভালো থাকো। আর আগামী দিন তাহলে এই যে আমরা ওয়েস্টল্যান্ডটা পড়লাম, দয়া করে তোমরা এর শেষের দিকে যে প্রত্যেকটার অ্যানালাইসিস আছে, 5টা পার্টেরই আমি যে অ্যানালাইসিসগুলো দিয়েছি এগুলো একটু পড়ো তো নাকি, থিমেটিক অ্যানালাইসিস। জি স্যার, পড়ার চেষ্টা করি স্যার। আগামী দিন এই 5টারই থিমেটিক অ্যানালাইসিস পড়ে শেষ করবা, দিয়ে আগামী দিন থেকে আমরা পোয়েম ইন অক্টোবর ওটা আমরা শুরু করব। আচ্ছা, এই কবিতাটা পড়তে গিয়ে আমি একটু বেশি কথা বলে ফেলেছি আশা করি, কারণ এই কবিতাটা আমাকে মানে এইরকম পর্যায়ে না যাওয়া পর্যন্ত মনে হয় যেন আমি কবিতাটা বোঝাতে পারবো না, কারণ এই কবিতাতে কোনো লিটারেল কোনো গল্প নেই, কোনো কানেক্টেড কোনো ঘটনা নেই, শুধু এই সকল জিনিসগুলো আছে, ঠিক আছে। আর এই জায়গাগুলোতেই আমাকে একটু ভাবাই আর কি, এই জন্য আমি একটু লেন্দিও করে ফেললাম এই কবিতাটা পড়াতে গিয়ে। আশা করি বাকিগুলোতে এতটা থাকবে না, কারণ এই কবিতাটার এই জায়গাগুলোতেই একটু বেশি প্রয়োজন। দেখো, প্রত্যেকটা তুমি যদি কবিতাটা নিজেও পড়ো, একটু যদি ফিল করো, তাহলে বুঝতে পারবা যেখানে যেন ওখানে যে স্টোরি বলা হয়েছে, স্টোরির যেন কিচ্ছু না, বরং ওরা আন্ডারলাইং মিনিং হিসাবে তিনি যা বলতে চেয়েছেন সেগুলোই আমাকে বেশি করে বুঝতে হবে। হ্যাঁ, তো এই জন্য তোমরা থিমেটিক অ্যানালাইসিস বা ক্রিটিক্যাল অ্যানালাইসিস শেষের দিকে প্রত্যেকটা পার্টের শেষে যেগুলো আছে এইগুলো একটু পড়ে নিবা সবাই। আচ্ছা, তো সবাই ভালো থাকো। ওকে, গুড নাইট। ওয়েলকাম স্যার।